নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। আজ থেকে প্রায় ৩৫ বছর আগের এক থমথমে অমাবস্যার রাত। উত্তরবঙ্গের সেই বর্ধিষ্ণু গ্রামের রায়চৌধুরী বাড়িতে তখন উৎসবের আমেজ। চারটে ছেলের পর এই প্রথম এ বাড়িতে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। কৃষ্ণকিশোর রায়চৌধুরী তখন আনন্দে আত্মহারা। এই কন্যা সন্তানের কামনায় তিনি বছরের পর বছর মা কালীর মন্দিরে মাথা কুটেছেন। তাই আজ ধুমধাম করে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। গভীর রাতে যখন চারিদিকের কোলাহল স্তিমিত, কৃষ্ণকিশোর বাবু তার সেই সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে মন্দিরের গর্ভগৃহে এসে বসলেন। সেই রাতে মন্দিরে উপস্থিত ছিলেন তাঁর এক পরম বন্ধু, যিনি কোচবিহার রাজবাড়ির অত্যন্ত ঘনিষ্ঠ দেওয়ান ছিলেন। সদ্যজাত কন্যাটিকে কোলে নিলেন তিনি। সাক্ষাৎ যেন মা দুর্গার মতো দেখতে হয়েছে। আমারও দীর্ঘদিনের স্বাদ ছিল আমার একটা মেয়ে হবে, কিন্তু ভগবান বুঝি আমার দিকে মুখ তুলে তাকালেন না, তবে তোর দিকে তাকিয়েছেন। আরে ও কি শুধু আমার কন্যা? আরে এ তো তোরও। জন্ম দিলেই কি শুধু পিতা হওয়া যায় রে বন্ধু? তুই সত্যি বলছিস ও আমারও মেয়ে? আরে তবে আর বলছি কি? তাহলে আমি ওর নামকরণ করতে পারি? নিশ্চয়ই, কেন পারবি না? তাহলে তাহলে ওর নাম চারুবালা, আমার ঠাকুমার নাম। ভীষণ ভালো মানুষ ছিলেন তিনি। বাহ, ভারী সুন্দর নাম তো। তবে আমি ওকে আদর করে চারু বলেই ডাকবো। হ্যাঁ। কৃষ্ণকিশোরের কথাটা শেষ হতেই তার বন্ধু রাজবাড়ি থেকে আনা একটি ভারী প্রাচীন সেগুন কাঠের বাক্স কৃষ্ণকিশোর বাবুর সামনে রেখে দিলেন। কৃষ্ণকিশোর, রাজা বাহাদুরের দেওয়া এই বিশেষ উপহার আমি তোর কাছে গচ্ছিত রাখলাম। এর মধ্যে যা আছে তা সাধারণ কোনো সম্পদ নয়। রাজবাড়ির এই গোপন গয়নাগাটি আর মোহর তোকে দিলাম তোদের এই কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য। তোর 4 ছেলে তো জমিদারির ভাগ পাবেই, কিন্তু এই গুপ্তধন শুধু তোর এই রাজকন্যেরই হবে। তবে একটা কথা, এই কথা কিন্তু তোর আর আমার মধ্যেই থাকবে। সঠিক সময় এলে তুই আমাদের এই রাজকন্যাকে জানাবি শুধু। কৃষ্ণকিশোর বাবু চোখ বন্ধ করে মায়ের মূর্তির সামনে হাত জোড় করে বলেছিলেন, আমি মায়ের চরণ ছুঁয়ে শপথ করছি বন্ধু, এই গুপ্তধনের কথা আমার 4 ছেলে কেউ কোনো দিনও জানতে পারবে না। শুধুমাত্র আমার মেয়ে বড় হলে তাকেই আমি এই গোপন কথা বলে যাব। এই সম্পদ শুধু তারই থাকবে, শুধুই তার। মন্দিরের নিচে এক গোপন কুঠুরিতে সেই রাতেই বাক্সটি লুকিয়ে ফেলা হলো। পাশে জ্বলতে থাকা প্রদীপের আলোয় মায়ের হাতের খাড়াটা চকচক করে উঠল, যেন সে এক নীরব সাক্ষী। কেয়াতলার বাড়ির ঝুলবারান্দাটায় তখন বিকেলের নরম আলো এসে পড়েছে। বোমকেশ একটা আরাম কেদারায় আধশোয়া হয়ে চোখ বন্ধ করে সিগারেট টানছিল। উল্টো দিকে বসে আমি এক মনে মাসিক বসুমতী পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। নিচে কলিং বেলটা বেজে ওঠার ঠিক মিনিট 5 পরেই পুঁটিরাম চায়ের ট্রে হাতে ঘরে ঢুকল।
আর তার ঠিক পেছনেই প্রবেশ করল এক যুবক। যুবকের পরনে পরিপাটি কোট প্যান্ট, চোখে চশমা, কিন্তু মুখমণ্ডল জুড়ে এক চরম উদ্বেগ আর ক্লান্তির ছাপ। তবে বয়স খুব একটা নয়, ওই 22 কি 23 হবে। দেখলেই বোঝা যায় ছেলেটি কলকাতায় কোনো বড় সংস্থায় উচ্চ পদে কর্মরত। কিন্তু কোনো এক অদৃশ্য ঝড় তার রাতের ঘুম হয়তো কেড়ে নিয়েছে। আমার নাম অনিন্দ্যনাথ রায়চৌধুরী। আমি কোচবিহার থেকে এসেছি। আপনি কি ব্যোমকেশ বক্সী? ছেলেটির দিকে তাকিয়ে পত্রিকাটা সামনের টেবিলে রেখে হাত জোড় করে বললাম, না না, আমি অজিত, আপনি আসুন ভেতরে। কথাটা বলতেই ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম ততক্ষণে ও চোখ মেলে তাকিয়েছে। ছেলেটি কিছু জিজ্ঞেস করার আগেই ব্যোমকেশ বলল, আমি ব্যোমকেশ বক্সী, কিন্তু তোমাকে তো ঠিক। আপনি আমাকে চিনবেন না। আমার বাড়ি কোচবিহারে। কলকাতায় একটা কর্পোরেট সংস্থায় কাজ করি। তবে আজ আমি কলকাতা থেকে এখানে আসিনি, সোজা কোচবিহার থেকে এখানে এসেছি আমার পরিবারকে একটা অদৃশ্য অভিশাপ থেকে বাঁচাতে। ছেলেটি কাঁপা কাঁপা গলায় কথাটা বলতেই দেখলাম ব্যোমকেশ ওর আরাম কেদারায় সোজা হয়ে বসল। অদৃশ্য অভিশাপ মানে ঠিক বুঝলাম না। কার অভিশাপ? কিসের অভিশাপ? আগে আমার পরিবার এবং গ্রামবাসী সকলের কথা মায়ের অভিশাপ, মা কালীর অভিশাপ নাকি পড়েছে আমাদের পরিবারের উপর। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো অভিশাপ নয়। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমাদের পরিবারকে নিয়ে, সেটা আমি একেবারেই নিশ্চিত। অনিন্দ কথাগুলো বলতে বলতে লক্ষ্য করলাম ওর চোখ মুখটা কেমন যেন রাগে লাল হয়ে উঠল। পরিকল্পিত ষড়যন্ত্র? কিসের জন্য ষড়যন্ত্র হয়েছে অনিন্দ? ব্যোমকেশবাবু, আগে আপনি কথা দিন আমি যে সমস্যা নিয়ে এসেছি সেটার আপনি সমাধান করবেন। আপনি আপনার পারিশ্রমিক নিয়ে একদম ভাববেন না, কিন্তু কিন্তু দয়া করে এই বিপদ থেকে উদ্ধার করুন, না হলে একে একে সবাই শেষ হয়ে যাবে আমাদের পরিবারের। অনিন্দ কথাটা বলতে বলতে এক প্রকার অঝোর ধারায় কাঁদতে শুরু করল। কেঁদো না। কাঁদলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে অনিন্দ? আগে আমাকে শুরু থেকে সব না বললে বুঝবো কি করে যে এটা আদৌ ষড়যন্ত্র নাকি সত্যিই মা কালীর অভিশাপ? এই নাও, আগে একটু জল খাও। ব্যোমকেশ কথাটা বলেই জলের গ্লাসটা ওর দিকে এগিয়ে দিল। ঢকঢক করে এক নিঃশ্বাসে জলটা খেয়ে অনিন্দ বলতে শুরু করল, আমাদের আদি বাড়ি কোচবিহারের শীতলকুচি গ্রামে। একসময় ঠাকুরদার জমিদারি ছিল, যেই জমিদারি আজ আর নেই। কিন্তু গ্রামে আমাদের প্রতিপত্তি আর বিশাল শরিকি বাড়িটা এখনো আছে। আমার বাবারা 4 ভাই, মেজো কাকা, সেজো কাকা আর ছোট কাকা গ্রামে চাষবাস আর পারিবারিক ব্যবসা দেখতেন। আর আমার বাবা বড় ছেলে হিসেবে কলকাতায় থাকতেন। যদিও সমস্ত বড় সিদ্ধান্তে বাবার কথাই শেষ কথা ছিল। আমাদের পরিবারে একজন বৃদ্ধা ঠাকুমা আছেন, আর আছেন আমার এক পিসি, বাবাদের সবথেকে ছোট বোন। সমস্যার সূত্রপাতটা কোথায়? সমস্যার শুরু আমার দাদাবসাই মানে ঠাকুরদার মৃত্যুর পর থেকে। ভাইয়ে ভাইয়ে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই একটা চাপা অশান্তি চলছিল। বিশেষ করে কাকিমাদের উস্কানিতে কাকারাই বেশি অশান্তি করছিলেন। বাবা তাও সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। কিন্তু মাসখানেক আগে পরিস্থিতি চরমে পৌঁছায়।
ঠাকুমা বারবার কেঁদে বলেছিলেন, তোরা যা জমি জমা পারিস ভাগ কর, কিন্তু এই বিশাল আদি বাড়ি আর মায়ের মন্দিরটা তোরা ভাগ করিস না রে, করিস না। এখানে বলে রাখি, আমাদের একটা মা কালীর বড় মন্দির রয়েছে, বেশ পুরনো, কিন্তু কেউ কথা শোনেনি। বাড়িটা এতই বড় যে তা 4 ভাগে ভাগ করতেই হতো। আর মন্দিরটা? সেটাই তো কাল হলো ব্যোমকেশবাবু। বাড়ির ঠিক মাঝখানে আমাদের পারিবারিক মা কালীর মন্দির, বহু বছরের প্রাচীন জাগ্রত পুজো। ঠাকুমা বলেছিলেন মন্দিরটাকে আলাদা রাখতে, কিন্তু জমি মাপার সময় দেখা গেল মন্দিরটাকে বাদ দিলে 4 ভাইয়ের ভাগে জমি কম পড়ছে। মন্দিরটাকে ধরলে তবেই 4টে অংশ সমান হয়। সেই মন্দিরের অংশটা পড়ল মেজ কাকার ভাগে। মেজ কাকা জেদ ধরল সে ওখানে নিজের ঘর তুলবে, তাই মন্দির ভেঙে ফেলা হবে। তারপর? ঠাকুমার পিসি সেদিন মন্দিরের দোরগোড়ায় বসে খুব কেঁদেছিলেন। ঠাকুমা মেজ কাকাকে অনুরোধ করেছিলেন সামনে অমাবস্যার পুজো, অন্তত পুজোটা হয়ে যাওয়ার পর যেন মন্দিরটা ছোঁয়া হয়। কিন্তু মেজ কাকার তর সইছিল না, সে জোর করে মন্দিরটা ভেঙে ফেলল। মায়ের মূর্তিটা এনে ঠাকুমার ঘরের এক কোণে একটা ছোট পিঁড়িতে বসানো হলো। পিসি অনেক নিষেধ করেছিল, কিন্তু সেদিন ওই মানুষগুলোর মনের মধ্যে যে কি হয়েছিল জানি না, পিসির কথাও কেউ শোনেনি। তোমার যখন পিসি আছে, তাহলে সমস্ত সম্পত্তি 4 ভাগে ভাগ করলো যে? তোমার পিসিকে কিছু দেয়নি? আর তোমার পিসি তোমাদের বাড়িতে কেন? আসলে ব্যোমকেশবাবু, আমার পিসি এই পরিবারের দেবীর মতো, সকলের আদরের। কম বয়সে বিধবা হয়েছে, কোনোদিন নিজের জন্য কিছু চায়নি। ভাইদের মধ্যে ঝামেলা হলে পিসি মিটিয়ে দিত। সম্পত্তি ভাগের সময়ও ঠাকুমা নিজেদের ভাগের কথা একবারও মুখেও আনল না। পিসি নিজের মুখে কোনোদিন কিছু চায়নি, সে ভালোবাসত সবাইকে। এমনকি আমার সাথে খুব ভালো সম্পর্ক, যেহেতু আমার থেকে খুব একটা বড় নয় বেশি। পিসি নিজে মুখে কিছু তো চায়নি, বরং উল্টে ঠাকুমার ঘরের পাশে একটা স্যাঁতস্যাঁতে ছোট ঘর পিসিকে দেওয়া হলো। পিসি মাথা পেতে সেটাই মেনে নিল। পিসির বয়স কত? আর উনি বিধবাই বা হলেন কি করে? পিসির বয়স এখন ওই 35 কি 36 হবে। আসলে বাবারা 4 ভাই হওয়ার অনেক পরে, ঠাকুরদার অনেক মানতের পর পিসির জন্ম হয়েছিল, তাই ঠাকুরদা ওকে বড্ড ভালোবাসতেন। পিসির বিয়ে হয়েছিল এক জমিদারের ছেলের সাথে, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই পিসির বর এক দুর্ঘটনায় মারা যায়। ব্যাস, সেই থেকে পিসি আমাদের বাড়িতেই থাকে। ব্যোমকেশ চুরুটটা ধরালো। আচ্ছা, তা মন্দির ভাঙার পর কি ঘটল? যেদিন মায়ের মন্দির ভাঙা হলো তার ঠিক 15 দিন পর অমাবস্যা, অর্থাৎ গত পূর্ণিমার দিন মন্দির ভাঙা হয়েছিল। আর আজ হলো দ্বাদশী, হাতে মাত্র আর 3 দিন আছে অমাবস্যা আসতে। আর এই 15 দিনের মাঝেই আমাদের পরিবারে নেমে এলো নরক। প্রথমে মেজ কাকার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিল জানি না, আচমকা লাখ টাকার মাছ মরে ভেসে উঠল। মেজ কাকা চিৎকার করে বলল, এ নিশ্চয়ই বাকি ভাইদের কাজ। তার ঠিক 2 দিন পরে সেজ কাকার ধানের ক্ষেতে আগুন লেগে সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেল। সেজ কাকার সন্দেহ হলো মেজ কাকার উপর। চারিদিকে যখন এই রেশারেশি, তার ঠিক 3 দিন পরে সেজ কাকাকে গোয়াল ঘরের পেছনে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘাড়ের উপর
একটা বিশাল ধারালো অস্ত্রের কোপ, পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছিল। ঠাকুমা ঠাকুমা চিৎকার করে বলতে লাগলেন, এ মায়ের কোপ, আমি বলে দিচ্ছি, এ মায়ের কোপ, তোরা মায়ের মন্দির ভেঙেছিস। মা এবার তোদের শেষ করে দেবে রে, শেষ করে দেবে। আর ঠাকুমার কান্না দেখে আর কথাগুলো শুনে পুরো গ্রাম এই অলৌকিক ভয়ে কুঁকড়ে গেল। অনিন্দর কথাগুলো শুনে আমি সোজা হয়ে বসলাম। ওর কথাগুলো শুনে কেমন যেন একটা সত্যি মনের মধ্যে আতঙ্ক হচ্ছিল। সেজ কাকা খুন হওয়ার ঠিক 2 দিন পরে, অর্থাৎ পরশু রাতে, আমাদের বাড়ির ছোট কাকিমা খুন হলেন। মেজ কাকার ঘরের বারান্দায় ঠিক একই কায়দায়, ঘাড়ের উপর ধারালো অস্ত্রের কোপ। এখন পুরো বাড়ির লোক ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। সবাই ধরে নিয়েছে মা কালী নিজেই খড়গ হাতে নেমেছেন। কিন্তু আমি কলকাতায় পড়াশুনো করেছি, আমি জানি এর পিছনে কোনো রক্তমাংসের মানুষ আছে। ব্যোমকেশবাবু, আপনাকে অনুরোধ, আমার সাথে একবার গ্রামে চলুন। আপনি না গেলে ওই বাড়ি শ্মশান হয়ে যাবে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো, জানলার বাইরে তাকিয়ে বলল, মানুষ যখন নিজের অপরাধ ঢাকতে ভগবানের ঘাড়ে দোষ চাপায়, তখন বুঝতে হবে অপরাধী অত্যন্ত চতুর। অনিন্দ, মায়ের খড়গ কোনোদিন অন্যায়ভাবে নিজের সন্তানের রক্ত নেয় না। ব্যোমকেশের চোখের সেই চেনা শিকারী চাহনি দেখে আমি বুঝলাম কেয়াতলার পর্ব আপাতত শেষ হয়ে গিয়েছে, আর আমাদের জন্য অপেক্ষা করছে এক গভীর কুৎসিত পারিবারিক ষড়যন্ত্রের জাল। কলকাতা থেকে ট্রেনে চেপে যখন আমরা কোচবিহার স্টেশনে নামলাম, তখন দুপুরে রোদ কমে এসেছে। সেখান থেকে অনিন্দর আগে থেকে ঠিক করে রাখা একটা পুরনো ফোর্ড গাড়িতে চড়ে যখন শীতলকুচি গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম, তখন চারপাশের চা বাগান আর ঘন শালবনের মাথায় গোধূলির আলো। পিচ রাস্তা শেষ হয়ে যখন মাটির রাস্তায় ঢুকলো গাড়িটা, গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে ব্যোমকেশ বলল, অজিত, গন্তব্যে পৌঁছে গেছি। আমি সর্বদাই তৈরি ব্যোমকেশ। অনিন্দর মুখে কোনো কথা ছিল না, সে নিশ্চুপ হয়েই গাড়িতে বসেছিল। যখন গাড়িটা রায়চৌধুরী বাড়ির বিশাল সিংহদুয়ার পার করে চাতালে এসে দাঁড়ালো, তখন সন্ধে নেমে গিয়েছে। বিশাল 3 মহলা বাড়ি, কিন্তু কোথাও কোনো আলোর রোশনাই নেই। ডাইনে বাঁয়ে অন্ধকার বারান্দাগুলো যেন এক ভয়াবহতার জানান দিচ্ছে। গাড়ি থেকে নেমে অনিন্দ বলল, ব্যোমকেশবাবু, এই আমাদের বাড়ি, আপনারা আসুন। আমাদের বাড়ির এদিকে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও তা শুধু নামেই। বেশিরভাগ সময়ই আমাদের ভরসা লণ্ঠন আর প্রদীপের আলো। গাড়ির আওয়াজ পেয়ে লণ্ঠন হাতে বারান্দায় এসে দাঁড়ালেন এক প্রৌঢ় ভদ্রলোক। চোখে মুখে ভদ্রতার ছাপ থাকলেও দুশ্চিন্তার ছাপটা বেশ স্পষ্ট। সে ভদ্রলোকের সাথে অনিন্দ পরিচয় করিয়ে দিল। ব্যোমকেশবাবু, ইনি আমার বাবা অমরেন্দ্রনাথ রায়চৌধুরী, এই পরিবারের বড় ছেলে। আর বাবা, ইনি হলেন ব্যোমকেশ বক্সী, আর উনি অজিত বন্দ্যোপাধ্যায়। আসুন ব্যোমকেশবাবু, আপনাদের আসার পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিসের, বরং রাস্তা দিয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম যে। ব্যোমকেশ কথাটা বলতেই অমরেন্দ্রবাবু বেশ খুশি হলেন। হ্যাঁ, অনিন্দ যখন কলকাতায় আপনাদের কাছে গেছে শুনলাম, মনে একটু আশা পেয়েছিলাম। কিন্তু এই কদিন বাড়ির যা অবস্থা হয়েছে, আমাদের মান সম্মান, জীবন সবই এখন অনিশ্চিত। মায়ের অভিশাপ সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। অনিন্দর মুখে সব শুনেছি, তবে মায়ের অভিশাপ নয় অমরেন্দ্রবাবু। যা কিছু ঘটেছে তা সবটাই সুপরিকল্পিত ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের জট ছাড়াতেই এসেছি আমরা। কিন্তু সবাই তো বলছে মায়ের অভিশাপ। অনিন্দ বলল এসব নাকি সব কুসংস্কার।
আমার এই ছোট ছেলেটা ভীষণই মেধাবী আর বেশ বুদ্ধি রয়েছে, তাই ও বলল এটার একটা তদন্ত হওয়া দরকার। আমিও আর ওকে বাধা দিলাম না। যতক্ষণ না পর্যন্ত আমরা তদন্ত শুরু করছি ততক্ষণ পর্যন্ত আসল বিষয়টা কিছুই বুঝতে পারবো না অমরেন্দ্রবাবু। আর আমিও মনে করি এইসব অভিশাপ বলে কিচ্ছু হয় না, বরং মা কালীকে সামনে রেখে কেউ ঘটিয়ে চলেছে একের পর এক ষড়যন্ত্র। বাবা, তুমি কি এখানেই সব কথা বলবে ওনাদের? ভেতরে নিয়ে চলো। আর তাছাড়া রাতের অন্ধকারে এসব কথাবার্তা এখানে না করাই ভালো। হ্যাঁ, তাই তো। আসুন ব্যোমকেশবাবু। ভেতরে ঢুকতেই চণ্ডী মণ্ডপের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল ভাঙা মন্দিরের সেই ধ্বংসস্তূপ। ইট পাথর ছিটকে পড়ে রয়েছে, আর তার ঠিক পাশেই একটা ছোট অন্ধকার ঘরের জানলা দিয়ে টিমটিমে প্রদীপের আলো দেখা যাচ্ছে। ওটাই ঠাকুমার ঘর ব্যোমকেশবাবু, পিসিও ওখানেই থাকে এখন। বৈঠকখানায় আমাদের বসানো হলো। একটু পরেই ঘরে প্রবেশ করলেন এক ভদ্রমহিলা। পরনে সাদা থান কাপড়, মাথায় ঘন চুলের বিনুনি, মুখের অবয়বে এক আশ্চর্য লাবণ্য আর শান্ত ভাব। বয়স ওই 35-এর কোঠায়। এখনও অসাধারণ সুন্দরী তিনি। তার হাতে চায়ের কাপ আর জলখাবারের থালা। মহিলাটির দিকে উদ্দেশ্য করেই অনিন্দ বলল, আমার পিসিমণি। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। আর আমি অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমার নাম চারুবালা। কথাটা বলেই চারুবালা থালাটা টেবিলটায় রাখলেন। অনিন্দর মুখে আপনার নাম অনেকবার শুনেছি ব্যোমকেশবাবু, কিন্তু যে সর্বনাশের খেলায় আমার ভাইয়েরা মেতেছে সেখানে কোনো মানুষ কি কিছু করা যেতে পারে? মা কালীর কোপ নেমেছে এই বংশে। দেখুন চারুবালা, এই সম্পূর্ণ ঘটনা আদৌ মা কালীর কোপ নাকি মা কালীকে সামনে রেখে কোনো রক্তমাংসের মানুষের পরিকল্পনা, সেটা তো সময়ই বলবে। ভগবানের কোপ সাধারণত পাপীর ওপর পড়ে, কিন্তু এখানে দেখছি ধারালো অস্ত্রের কোপ পড়েছে। আমি মুখ্য মানুষ ব্যোমকেশবাবু, অত যুক্তি বুঝি না। শুধু দেখছি চোখের সামনে ভরা সংসারটা ছারকার হয়ে যাচ্ছে। আপনারা হাত মুখ ধুয়ে নিন, তারপর জলখাবার খেয়ে নিন। কথাটা বলেই চারুবালা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে ভেতরের ঘরে চলে গেল। আমরা দুজনেই হাত মুখ ধুয়ে বৈঠক ঘরে এসে বসলাম আবার। কি অজিত, কি বুঝছো ব্যাপার স্যাপার? আমি চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললাম, কি বুঝবো, এখনও কি বোঝার মতন কিছু শুরু হয়েছে? চারিদিকে শুধু রহস্য আর আতঙ্কের মেঘ। ব্যোমকেশ সিগারেটটা না ধরিয়েই ঠোঁটের কোণে চেপে অনিন্দর দিকে তাকালো। অনিন্দ, পুলিশ আসার আগে আমি তোমাদের এই পুরো শরিকি বাড়িটা একবার চোখের দেখা দেখতে চাই। কোন ঘরটা কোথায়, কার যাতায়াত কোন দিকে, এগুলো মনের মধ্যে একটা মানচিত্রের মতো সাজিয়ে নেওয়া দরকার। দেখাবে আমাদের? নিশ্চয়ই ব্যোমকেশবাবু, আসুন আমার সাথে। অনিন্দ আমাদের নিয়ে প্রথমে দোতলার বড় বারান্দা এবং কাকা জ্যাঠাদের ঘরগুলো দেখালো। বাড়িটা সত্যি বিশাল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বহু জায়গায় ছাদ চটা খসা পড়েছে। ঘুরতে ঘুরতে অনিন্দ আমাদের একতলার পশ্চিম মহলের একটা বন্ধ ঘরের সামনে নিয়ে এলো। দরজার মরচে পড়া তালাখানা খুলে সে বলল, এইটাই আমার স্বর্গীয় ঠাকুরদা কৃষ্ণকিশোর রায়ের ঘর। ওনার মৃত্যুর পর থেকে এই ঘরটা এভাবেই বন্ধ থাকে। ঘরটায় ঢুকতেই এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ নাসিকারন্ধ্রে আঘাত করল। ধুলোর আস্তরণ জমা এক বিশাল মেহগনি কাঠের খাটের ঠিক ওপরেই দেওয়ালের দিকে ব্যোমকেশের দৃষ্টি আটকে গেল। সেখানে একটা মস্ত বড় বাঁধানো তৈলচিত্র এবং তার ঠিক পাশেই একটা বেশ পুরনো সাদা কালো ফটোগ্রাফ ঝুলছে। ব্যোমকেশ ফটোগ্রাফটার সামনে গিয়ে দাঁড়ালো। ছবিতে রাজকীয় পোশাকে চেয়ারে বসে রয়েছেন কৃষ্ণকিশোর বাবু, আর ওনার পাশে দাঁড়িয়ে আছেন এক সৌম্যদর্শন গম্ভীর প্রকৃতির ভদ্রলোক, যার পরনে
কোচবিহার রাজবাড়ির ঐতিহ্যবাহী দেওয়ানি পোশাক, মাথায় পাগড়ি। ব্যোমকেশ খুঁটিয়ে ছবিটা দেখে বলল, অনিন্দ, তোমার ঠাকুরদা তো দেখছি বড্ড প্রভাবশালী মানুষ ছিলেন। ওনার পাশের এই রাজকীয় পোশাক পরিহিত ভদ্রলোকটি কে? আগে ব্যোমকেশবাবু, উনি কোচবিহার রাজবাড়ির অত্যন্ত নামকরা দেওয়ান ছিলেন, ঠাকুরদার পরম বন্ধু। আমি নিজে ওনাকে দেখিনি, তবে বাবার মুখে আর ঠাকুমার মুখে শুনেছি ওনার নাকি কোনো কন্যা সন্তান ছিল না। তাই আমাদের পরিবারে যখন অনেক মানতের পর পিসির জন্ম হলো, উনি ভীষণ আনন্দ পেয়েছিলেন। সম্ভবত পিসির জন্মের সময় ওনাদের রাজকীয় দলবল নিয়ে এই শীতলকুচি গ্রামে এসেছিলেন তিনি। এমনকি চারুবালা নামটাও নাকি ওনার নিজের ঠাকুমার নামানুসারে ওনারই দেওয়া। ব্যোমকেশ পকেট থেকে চশমাটা বার করে চোখে লাগালো। ছবির নিচের দিকে রূপোলি হরফে খোদাই করা একটা নাম আবছা দেখা যাচ্ছিল। ধুলোটা আঙুল দিয়ে আলতো করে মুছে ব্যোমকেশ নিচু গলায় পড়ল সেটা। দেওয়ান দয়ানন্দ সেনগুপ্ত। ব্যোমকেশ চশমাটা পকেটে রাখতে রাখতে অনিন্দর দিকে ঘুরে বলল, চলো, এবার তোমার ঠাকুমার ঘরটা আর মায়ের মূর্তিটা একবার দেখে আসি। অনিন্দ আমাদেরকে নিয়ে একতলার সেই ছোট টিমটিমে প্রদীপের আলোয় আলোকিত ঘরখানায় ঢুকল। ঘরের এক কোণে কাঠের পিঁড়ির ওপর রাখা রায়চৌধুরী বাড়ির সেই বিখ্যাত অষ্টধাতুর মা কালীর মূর্তি। মূর্তির ডান হাতে ধরা 1 হাত 1.5 লম্বা চকচকে লোহার খড়গ। প্রদীপের আলোয় সেই খড়গটা যেন এক আদিম হিংস্রতার জানান দিচ্ছে। ব্যোমকেশ মূর্তির খুব কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। তার তীক্ষ্ণ চোখ দুটো মূর্তির সেই খড়গের হাতল এবং বুননটা খুব নিখুঁতভাবে পরীক্ষা করতে লাগল। ওর কপালে ভাঁজ পড়ল ঠিকই, কিন্তু মুখে কিছু বলল না। হঠাৎ ব্যোমকেশ ঘরের কোণে খাটে বসা বৃদ্ধা ঠাকুমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মাসিমা, একটা কথা জানবার ছিল। মায়ের হাতের ওই খড়গোটা কি প্রতিদিন নামানো হয়? মানে নিত্য পুজোর সময় ওটা কি হাত থেকে খোলা হয়? বৃদ্ধা ওনার ফোকলা মুখে মাথা নেড়ে কাঁপা কাঁপা গলায় বললেন, না বাবা, না, ও তো যেমন তেমন খড়গ নয়, জাগ্রত খড়গ। এই মূর্তি অষ্টধাতুর তৈরি, এর কোনো বিসর্জন হয় না। ওই খড়গ শুধু বছরে একবার, যেদিন অমাবস্যার পুজোয় প্রতিমা বরণ হয়, সেদিনই মায়ের হাত থেকে নামানো হয়। কাপড়ে করে গঙ্গা জল দিয়ে ধুয়ে বিশেষ পুজো দিয়ে আবার মায়ের হাতে পরিয়ে দেওয়া হয়। বাকি সারা বছর ওটা ওভাবে মায়ের হাতে ধরা থাকে। ওতে হাত দেওয়ার নিয়ম কারণ নেই বাবা, কারণ নেই। ছোঁয়াছুঁয়ি হলেই যে অমঙ্গল, ভারী অমঙ্গল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ঠোঁটের কোণে সেই চেনা রহস্যময় হাসিটা ফুটে উঠল। বুঝেছি মাসিমা, চলো অজিত, ওপরে যাওয়া যাক। ওপরের ঘরে ফিরে অনিন্দ যখন আমাদের একটু একা ছেড়ে নিচে গেল, আমি ব্যোমকেশকে চেপে ধরলাম। কি হে সত্যান্বেষী, খড়গ দেখে অমন চমকে উঠলে কেন? আর কোচবিহার রাজবাড়ির দেওয়ানের ছবি দেখেই বা কি বুঝলে? একটু খোলসা করে বলো দেখি ভায়া। ইতিহাস বড় বিচিত্র জিনিস অজিত। তুমি তো ইতিহাস নিয়ে চর্চা করো। কোচবিহার রাজবাড়ির মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলের সেই দেওয়ানদের ক্ষমতার কথা মনে আছে? হ্যাঁ, কোচবিহারের রাজারা তো ব্রিটিশদের সাথে প্রভূত চুক্তি করেছিলেন। বিশেষ করে ঊনবিংশ শতকের শেষের দিকে রাজবাড়ির দেওয়ানদের হাতে অফুরন্ত ক্ষমতা আর বিপুল সম্পত্তি গচ্ছিত থাকত। রাজকোষের একটা বড় অংশ অনেক সময় বিশ্বস্ত দেওয়ানদের গোপন জিম্মায় রাখা হতো, বিশেষ করে কোনো রাজনৈতিক অস্থিরতার সময়।
একদম ঠিক ধরেছ অজিত। সেই বিপুল দেওয়ানি সম্পত্তির একটা গোপন অংশ যদি এই শীতলকুচি গ্রামের এক জমিদারের ঘরে এসে লুকিয়ে থাকে, আর তার একমাত্র চাবিকাঠি যদি বাড়িতেই লুকিয়ে থাকে, তবে বুঝতেই পারছো এই 3টে খুনের মোটিভ বা উদ্দেশ্য কতটা ভয়ঙ্কর। তার মানে তুমি বলতে চাও? আমি এখনই কিছুই বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই মায়ের হাতের খড়গোটা কিন্তু অনিন্দর ঠাকুমার কথা অনুযায়ী বছরে মাত্র একবার নামানোর কথা। কিন্তু আমার মনে হচ্ছে... কি মনে হচ্ছে? কিন্তু আমার কথার ও কোনো উত্তর দিল না। এমন সময় ঘরের দরজায় এসে দাঁড়ালো এক বৃদ্ধ ভৃত্য, পরনে ময়লা ধুতি, চোখে মুখে এক থমথমে ভাব। মদন কাকা, ব্যোমকেশবাবুদের ঘরের দিকে নিয়ে যাও। অনিন্দ কথাটা বলার সঙ্গে সঙ্গেই মদন আমাদের দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর মুখের ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছিল হয়তো কিছু বলতে চায়। দাঁড়িয়ে রইলে যে, কিছু বলবে? আমরাও মদনের দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই অনিন্দ বলল, মদন কাকু, ওনারা দুজন গোয়েন্দা। গোয়েন্দা বোঝো তো? যে কাজ পুলিশ পারে না সেটা গোয়েন্দারা করতে পারে। এই যে আমাদের বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে, সবাই বলছে মা কালীর অভিশাপ। পুলিশও কোনো কিছু তদন্ত করে পারছে না, কিন্তু গোয়েন্দারা ঠিক উদ্ধার করতে পারবে। মদন আমাদের সামনে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু চুপ করে গেল। কোনো কথা না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবল, তারপর আমাদের মালপত্র তুলে নিয়ে ওপরতলার ঘরের দিকে এগোলো। রাতের খাবার শেষ করে যখন আমরা ওপরতলার বড় ঘরটায় এসে বসলাম, তখন রাত বেশ গভীর। আসলে গ্রামাঞ্চল এলাকা বলেই চারিদিকে একটা থমথমে ভাব। কলকাতা শহরে অবশ্য সারাক্ষণই যান চলাচল করে, তাই সময়টা খুব একটা বোঝা যায় না। নিস্তব্ধতা ভেঙে শুধু চারদিকের ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। ব্যোমকেশ জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিল। আমি বিছানায় আধশোয়া হয়ে আছি, ঘুম আসছিল না। নতুন জায়গা হয়তো সেই জন্য। হঠাৎ করে ঘরের দরজায় মৃদু টোকা পড়ল। ব্যোমকেশ দরজা খুলতে দেখা গেল মদন দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল ও ভীষণ ভয়ে রয়েছে। সারা মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল। সে ভেতরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল তড়িঘড়ি। কি ব্যাপার মদন, কিছু বলবে? বাবু, আপনারা কলকাতা থেকে আইছেন, আপনাদের বিশ্বাস কইরা দুইটা কথা কই। আপনারা তো বড় দাদু ভাইয়ের বন্ধু। আমারে বাঁচান বাবু, মেজো বাবু আর শেষো বাবু আমারে শেষ কইতে দেবে। ব্যোমকেশ তাকে শান্ত করে খাটের ওপর বসালো। আরে শান্ত হও, কি বলছো তুমি এসব? আর তাছাড়া মেজবাবু তো বেঁচে আছেন, কিন্তু সেজবাবু তো মৃত। সে তোমাকে কিভাবে শেষ করবে? ভূত হয়ে আসবে বাবু, ভূত হয়ে আসবে। মেজবাবু যেদিন মন্দিরটা ভাঙলো, তারপরের দিন রাতেই আমি দেখেছিলাম। কি দেখেছিলে? ব্যোমকেশ মদনের খুব কাছে এসে দাঁড়ালো, তার কাঁধে হাত রেখে বলল, মদন, মেজবাবু আর সেজবাবু ছাড়া ওই মন্দিরের নিচে আর কেউ কোনোদিন রাতে গেছিল? ভালো করে মনে করে বলো তো। আর কেউ না বাবু, তবে তবে ওই ঘটনার পরেই তো পুকুরে বিষ পড়লো আর খেতে আগুন লাগলো। আমার মনে হয় বাবু, মন্দিরের নিচে সত্যি কোনো অভিশাপ লুকানো আছে। মদন, তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। তুমি যতটুকু বলছো তার চেয়ে অনেক বেশি জানো। সত্যিটা বলো। মদন এবার ব্যোমকেশের পা জড়িয়ে ধরল। বাবু, বাবু আজ রাইতে আর কিছু জিগাইবেন না, আমার মুখটা কাঁপতাছে। বাড়ির বাকি বাবুরা এর পাইলে আমারে জ্যান্ত পুইতে ফেলবে। কাল সকালে যখন সবাই ঘুম থেকে উঠবে, আমি আপনার বাগানের পেছনের পুকুর পারে সব বলবো বাবু, সব বলবো।
তুমি এই কথাগুলো পুলিশকে বলেছিলে মদন? কি বাবু, বলার চেষ্টা কইরেছিলাম, কিন্তু পুলিশকে কিছু কইতে গেলেই ধমকাইয়া আমারে সরাইয়া দিত। তারপর তারপর আমি কিছু জানতে পেরেছি। এটা বুঝতে পাইরা আমারে আমারে মেজো বাবু আর সেজো বাবু ধমকায়। ওরা বলেছে মিস্ত্রিদের খরচ বাঁচানোর জন্যই নাকি নিজেরাই রাত্রিবেলায় কাজ করছিল। মদনের কথাটা শেষ হতে ব্যোমকেশ বেশ গম্ভীর হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা ভাবতে লাগলো সে। মদন আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ব্যোমকেশ, মদন নিশ্চয়ই এমন কিছু দেখেছে যা মেজো আর সেজো ভাইয়ের ঝামেলার চেয়েও বড়। ব্যোমকেশ জানলা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকালো। অমাবস্যা আসতে আর মাত্র কটা দিন বাকি। আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে। হ্যাঁ, এমন কিছু দেখেছে নিশ্চয়ই, কিন্তু ও কথাটা সম্পূর্ণ করলো না। আমার মনে হয় ও যদি ভয় না পেয়ে সবটা বলতো, তাহলে আমাদের তদন্তের কাজে অনেকটা সময় বেঁচে যেত। যেটুকু বুঝতে পারলাম যে কিছু তো একটা গণ্ডগোল আছে এই বাড়িতে। জানলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় কথাগুলো বলতে লাগলো ব্যোমকেশ। আচ্ছা ব্যোমকেশ, মদন বলছিল ওর প্রাণের সংশয় আছে, তোমারও কি তাই মনে হয়? আমিও সেটাই ভাবছি অজিত। মদন কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে তো? আমার কেন যেন মনে হচ্ছে খুনি এই বাড়ির দেওয়ালেই কান পেতে বসে আছে। ব্যোমকেশের এই আশঙ্কাজনক উক্তি ঘরের ভেতরের পরিবেশকে আরও ভারী করে তুলল। ব্যোমকেশ, এ তুমি কি কথা বলছো? তাহলে তো আমাদের মদনের ওপর নজর রাখা উচিত। তা রাখা উচিত, কিন্তু কতক্ষণ? ব্যোমকেশের কথার মধ্যে আশঙ্কা লক্ষ্য করতে পেরে আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে গেলাম। বেশ খানিকক্ষণ নিজেরা দুজনেই মদনের ঘরের আশেপাশে পায়চারি করতে লাগলাম, কিন্তু তেমন কোনো কিছুই সন্দেহজনক ঠেকল না। অনিন্দকেও আর শুধু শুধু বিরক্ত করলাম না। বেশ খানিকটা সময় রাত্রিটা বাইরে কাটিয়ে আমি বললাম, ব্যোমকেশ, এভাবে আর কতক্ষণ রাত্রে মশার কামড় খাবে? চলো শুয়ে পড়া যাক। এত রাতেও যখন কিছু হয়নি, তাহলে আশা করি আর কিছু হবে না। হ্যাঁ? আমার কথা শুনে ব্যোমকেশ আর কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেদের ঘরে ফিরে এলাম। তবে আমরা কেউ জানতাম না যে সেই রাতেই রায়চৌধুরী বাড়ির অন্ধকার আরও একটা নৃশংস অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। পরদিন সকালে যখন আমাদের ঘুমটা ভাঙল, তখন বেশ কিছু মানুষের চাপা কথাবার্তা আমরা শুনতে পেলাম। তার পাশাপাশি নিচ থেকে ভেসে এলো এক তীব্র চিৎকার আর কান্নাকাটির আওয়াজ। ব্যোমকেশ চট করে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, নিচে কিছু একটা ঘটেছে, চলো। আমরা দ্রুত পায়ে নিচে নেমে এলাম। চণ্ডীমণ্ডপের সামনে উঠোনে তখন বাড়ির লোক জড়ো হয়েছে। অনিন্দ ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে সেখানে। ওর মেজ কাকা বীরেন্দ্রনাথ এবং ছোট কাকা ধীরেন্দ্রনাথ রাগে ফুঁসছেন। আর চণ্ডীমণ্ডপের এক কোণে উপুর হয়ে পড়ে আছে পুরনো ভৃত্য মদনের দেহ। তার গলার নলিটা কোনো ধারালো অস্ত্র দিয়ে নিখুঁতভাবে কেটে দেওয়া হয়েছে। রক্তে চারদিকের মাটি ভেসে যাচ্ছে। ব্যোমকেশ এগোতে যাবে এমন সময় মেজ কাকা বীরেন্দ্রনাথ হাত উঁচিয়ে গর্জে উঠলেন, খবরদার, আর এক পাও এগোবেন না। আপনারা কারা শুনি? আমাদের বাড়ির ছোকরা অনিন্দ কলকাতা থেকে কাল রাতে আপনাদের নিয়ে এসেছে দেখলাম। বর্দা, এসব কি হচ্ছে? বাড়ির উটকো ঝামেলা মেটাতে শেষ পর্যন্ত বাইরের লোক, পুলিশ, গোয়েন্দা ডেকে আনলে? না মানে মেজো অনিন্দ বলছিল উনি নাকি ব্যোমকেশ বাবু, কলকাতার নামি। নাম দিয়ে কি হবে শুনি? ধুয়ে জল খাবো নাকি? অনিন্দর মেজ কাকিমা বারান্দার থেকে চিৎকার করে উঠলেন। অনিন্দর ছোট কাকা ধীরেন্দ্রনাথ আরও এক ধাপ এগিয়ে ব্যোমকেশের মুখোমুখি দাঁড়িয়ে বললেন,
আপনাদের ভালোই ভালোই বলছি মশাই, ভালোই ভালোই বিকেলের ট্রেনে কলকাতার। এমনিতেই মায়ের কোপে একের পর এক মানুষ মরছে করে, তার উপর মেলাচ্ছ দেশি লোক এনে বাড়ির অন্দরমহল দেখাবে। অনিন্দর আসপর্দা তো কম নয়, কিসের জন্য আমাদের না জানিয়ে এসব লোক আনা হলো শুনি? অনিন্দর ছোট কাকা ধীরেন্দ্রনাথ আরও এক ধাপ এগিয়ে ব্যোমকেশের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, পথ ধরুন, রায়চৌধুরী বাড়ির ভেতরের কলহ আমরা নিজেরা বুঝবো, আপনাদের মোড়লগিরি করতে হবে না। ব্যোমকেশ এতক্ষণ শান্তভাবে সব শুনছিল। প্রত্যেকেরই এমন ঝাঁঝালো কথা শুনে অনিন্দ রীতিমতন গলার আওয়াজ বাড়িয়ে বলল, ছোট কাকা, মেজো কাকা, এ তোমাদের কেমন আচরণ? ব্যোমকেশবাবু একজন সম্মানীয় ব্যক্তি আর আমাদের বাড়ির অতিথি। কাকিমারা না হয় শুধু রান্নাঘর থেকে আর বেরোতে পারে না, তাই বাইরের লোকজন সম্বন্ধে কিছু জানে না, কিন্তু তোমরা তো জানো। তারপরও তোমরা কি করে এমন একজন মানুষকে অপমান করতে পারো? অনিন্দর কথা শুনে ওর মেজ কাকিমা রীতিমতন মুখ ঝামটা দিয়ে বলে উঠল, কি? আমরা শুধু রান্নাঘরেই থাকি, বাইরের লোকজন সম্পর্কে আমরা জানি না? কেন, মিথ্যে কথা কিছু বলেছি? জানো না বলেই তো তোমরা ব্যোমকেশ বক্সির মতো একজন মানুষকে এভাবে অপমান করতে পারছো। আমি ওনাকে রীতিমতন হাত জোর করে এখানে ডেকে এনেছি, তারপরও তোমরা কি করে পারো ওনার সাথে খারাপ আচরণ করতে? বাড়ির এরকম পরিস্থিতিতে কোথায় তোমরা ব্যোমকেশবাবুকে অনুরোধ করবে আসল রহস্য উদ্ঘাটন করতে, তা নয়? দেখ অনিন্দ, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। আমাদের বাড়ির ভেতরের ঘটনা আমরাই না হয় সামলে নেব, বাইরের লোককে লাগবে না। ধীরেন্দ্রবাবু কথাটা বলতেই এবারে অমরেন্দ্রবাবু বেশ গম্ভীর গলায় বললেন, কিন্তু আমার মনে হচ্ছে বাইরের লোক না হলে এটা হবে না। দাদা, তুমি ওই ব্যাপারটাকে সায় দিচ্ছ। আমি তো ভেবেছিলাম অনিন্দ ছেলে মানুষ, তাই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখছি তুমিও এর পেছনে রয়েছো। দাদা, তুমি জানো বাড়িতে গোয়েন্দা আনা মানে বাড়ির লোকগুলোকে সন্দেহ করা। যদি বলি আমার বাড়ির লোকেদের উপরই সন্দেহ আছে, তাহলে আমি আর এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। ব্যোমকেশবাবু, আপনি আমার কাজ করুন, আমিও দেখি আপনাকে কে আটকায়। অমরেন্দ্রবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে কথাটা বলতেই ব্যোমকেশ পকেট থেকে রুমাল বার করে হাতটা একটু মুছে নিয়ে বীরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বলল, বীরেন্দ্রনাথবাবু, আপনার পরিবারের ওপর যদি মায়ের কোপ পড়তো তবে তা পড়ার কথা ছিল আপনার ওপর, কারণ মন্দিরটা আপনিই ভেঙেছেন। কিন্তু মরলো আপনার সেজো ভাই, তারপর ছোট বউ, আর আজ সকালে এই নিরীহ চাকর মদন। মা কালী কি তবে খড়গ দিয়ে শুধু বেছে বেছে নিরপরাধদের মারছেন আর আসল অপরাধীকে ছেড়ে দিচ্ছেন? ব্যোমকেশের এই তীক্ষ্ণ কথায় বীরেন্দ্রনাথের মুখটা মুহূর্তের জন্য কালো হয়ে গেল। তার মানে আপনি কি বলতে চান? ব্যোমকেশ মদনের লাশের দিকে ইশারা করে বলল, আমি বলতে চাই, মদন কাল রাতে আমার ঘরে গিয়ে বলেছিল আজ সকালে সে পুকুর পাড়ে আমাকে কিছু একটা গোপন কথা বলবে, কিন্তু সকাল হওয়ার আগেই তার মুখ চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হলো। খুনি এই বাড়ির ভেতরেই আছে এবং সে খুব ভালো করেই জানতো যে মদন মুখ খুললে তার মুখোশ খসে পড়বে। এবার বলুন, আমরা চলে গেলে কি খুন বন্ধ হবে, নাকি আজ রাতে আরও একটা লাশ পড়বে? পরিবেশটা মুহূর্তের জন্য থমথম করে উঠল। পরিবারের সকলে একে অপরের দিকে তাকাতে লাগলেন। বাইরের লোক ডেকে আনার ক্ষোভটা যেন এক তীব্র আতঙ্কে রূপ নিল। এমন সময় অনিন্দর ঠাকুমার ঘরের দরজা খুলে বাইরে এলেন চারুবালা দেবী। সকালের আলোয় তার সেই শান্ত ম্লান মুখখানি আরও স্পষ্ট দেখাচ্ছিল। বয়স 35 হলেও তাকে দেখতে অনেকটাই কম বয়সী তরুণীর মতো লাগে। চারুবালা বীরেন্দ্রনাথ আর ধীরেন্দ্রনাথের দিকে তাকিয়ে একটু কড়া সুরে বললেন, মেজদা, ছোটদা, তোমরা কি একটু থামবে? অনিন্দ যা করেছে পরিবারের মঙ্গলের জন্য করেছে। মেজা বৌদি, তোমরা ঘরে যাও। চোখের সামনে একের পর এক মানুষ মরে যাচ্ছে আর তোমরা কোন্দল করছো। ব্যোমকেশ বাবুরা যখন এসেছেন ওনাদেরকে ওনাদের কাজটা করতে দাও, আমাদের তো লুকোনোর কিছু নেই। চারুবালার কথায় সকলেই একটু দমে গেলেন।
বোঝা গেল শান্ত হলেও এই মেয়েটিকে বাড়ির সবাই যথেষ্ট সমীহ করে এবং ভালোবাসে। বাড়ির মহিলারা বিড়বিড় করতে করতে ভেতরে চলে গেলেন। ছেলেরাও মুখ নিচু করে বৈঠকখানার দিকে এগোলেন। ব্যোমকেশ চারুবালার দিকে এগিয়ে গেল। ধন্যবাদ চারু, তুমি না থামালে হয়তো আমাদের এই বাকবিতণ্ডা আরও খানিকক্ষণ চলতো। আমি শুধু সত্যিটা জানতে চাই ব্যোমকেশবাবু, আমার বাবা এই বাড়িটাকে কত ভালোবাসতেন। আজ সেই ঘরে ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি সম্পত্তি নিয়ে ঝামেলা আমি সহ্য করতে পারছি না। মদন বলছিল এই মন্দিরের নিচে নাকি কিছু একটা আছে যা মেজো ভাই আর সেজো ভাই খোঁজার চেষ্টা করছিল। তুমি এ বিষয়ে কিছু জানো? চারুবালা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে বলল, না ব্যোমকেশবাবু, আমি তো এই বিষয়ে কিছু জানি না। আর মদন হয়তো আপনাকে ভুল বলেছে, হয়তো কোনো কাজ করছিল ওরা, সেটাই অনেক কিছু ভেবে নিয়েছে। আমি যাই, মায়ের ঘরে একটু কাজ আছে। চারুবালা দ্রুত পায়ে ওর মায়ের ঘরের দিকে চলে গেল। দেখলে অজিত, চারু যতই সহজ হওয়ার চেষ্টা করুক, মন্দিরের নিচে কিছু থাকার কথা শুনে ওর মুখের ভাব কিন্তু বদলে গিয়েছিল। কিন্তু ব্যোমকেশ, মদন খুন হলো কিভাবে? রাত্রে তো বাইরের সদর দরজা বন্ধ ছিল, আর আমরাও তো রাতের বেশ অনেকটা সময় এখানেই ছিলাম। তার মানে খুনি সত্যি বাড়ির ভেতর থেকেই বারান্দা দিয়ে নেমে এসে মদনকে খুন করেছে। শুধু তাই নয় অজিত, খুনটা হয়েছে কোনো ধারালো অস্ত্র দিয়ে, অর্থাৎ কোনো ধারালো খড়গ বা দা দিয়ে। কি বলছো? খড়গ? হ্যাঁ, খড়গ। ব্যোমকেশ কথাটা বলেই আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই অনিন্দ এসে বলল, ব্যোমকেশবাবু, আমাদের স্থানীয় থানার পুলিশকে টেলিফোন করা হয়েছে, তারা হয়তো এর মধ্যে চলে আসবে। তবে আর একটা কথা বলতে চাই, আপনি দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমার পরিবারের লোকজনের মাথা ঠিক নেই, তাই কি থেকে কি বলে ফেলেছে আপনাকে। আমি কিছু মনে করিনি অনিন্দ, এই ধরনের কথাবার্তায় আমরা অভ্যস্ত। আসলে এই ধরনের আচরণে কিন্তু আসল রূপটা সামনে খুলে পড়ে। আসল রূপ খুলে পড়ে মানে কি বলতে চাইছেন? অনিন্দ অবাক হয়ে প্রশ্নটা করলেও ব্যোমকেশ কোনো উত্তর দিল না, শুধু এইটুকুই বলল, সময় এলে সব জানতে পারবে অনিন্দ। মদনের রক্তাক্ত দেহটা চণ্ডী মণ্ডপে পড়ে থাকার প্রায় ঘণ্টাখানেক পর শীতলকুচি থানার দারোগা শশাঙ্কবাবু 4 জন কনস্টেবল নিয়ে রায়চৌধুরী বাড়িতে এসে পৌঁছলেন। পুলিশ আসা মাত্রই বাড়ির সকলেই এসে হাজির হল মদনের মৃতদেহের সামনে। দারোগা শশাঙ্কবাবু বীরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? আপনার পরিবারের ওপর তো দেখছি বিশাল বড় অভিশাপের ছায়া নেমে এসেছে। প্রথমে সেজবাবু, তারপর ছোট বউ, আর আজ এই বুড়ো চাকর। ঘটনাটা বেশ ভয়ঙ্কর জটিল বলেই মনে হচ্ছে। শশাঙ্কবাবু ঘুরে ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশের শান্ত চেহারা আর ঠান্ডা চাহনি দেখে দারোগাবাবু একটু থমকালেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে নিজের পরিচয়খানা দিতেই শশাঙ্কবাবুর 2 চোখ চকচক করে উঠল। আরে, আপনি ব্যোমকেশ বক্সী, কিয়াতলার সেই সত্যান্বেষী? আরে, আপনার কেসের কথা আমি খবরের কাগজে অনেক পড়েছি মশাই। তা আপনি এখানে? অনিন্দবাবুর আমন্ত্রণে আসা শশাঙ্কবাবু। কি সৌভাগ্য আমার! আমি তো ভাবতেই পারিনি এভাবে আপনার সাথে আচমকা এখানে দেখা হয়ে যাবে। হ্যাঁ, তা অফিসার, লাশের তদন্ত করে কি বুঝলেন? ধারালো কোনো অস্ত্র, এক কোপে গলার নলি কেটে ফেলার মতন কোনো দা বা ওই জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে, ঠিক যেমনটা সেজবাবু আর ছোট বউয়ের ক্ষেত্রে হয়েছিল। রাতে নাকি সদর দরজা ভেতর থেকেই বন্ধ ছিল, তাই খুনি বাইরে থেকে এসেছে বলে তো আমার মনে হয় না। একটা জিনিস লক্ষ্য করেছেন দারোগাবাবু, কোনটা কিন্তু চণ্ডী মণ্ডপের ঠিক এই কোণেই হয়েছে, কিন্তু মেঝের রক্ত কিছুটা চটা দিয়ে আলগা হয়ে গেছে, যেন কেউ পরে জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করেছিল। আর এই দেখুন,
মাটিতে কিছু একটা ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার ঘষ্টানোর দাগ। ঘষ্টানোর দাগ? কই দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তার মানে কি কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে? তা এখনই বলা যাচ্ছে না। আপনি লাশটা ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করুন, আর অমরেন্দ্রনাথ বাবুকে বলুন আমি এক এক করে বাড়ির সবাইকে একটু জেরা করতে চাই। আপনিও থাকুন আমাদের সাথে। অমরেন্দ্রনাথ বাবুর অনুমোদনে ভেতরের বড় বৈঠকখানায় জেরার আসর বসল। প্রথমে ডাকা হলো অনিন্দকে। ব্যোমকেশ আর আমি টেবিলের ওপাশে বসলাম, পাশে দারোগাবাবু। অনিন্দ, তুমি তো কলকাতায় থাকো, কিন্তু তোমার দাদামশাই মানে কৃষ্ণকিশোর বাবুর মৃত্যুর সময় তুমি কি এখানে ছিলে? আগে না ব্যোমকেশ বাবু, আমি তখন কলকাতায় ল কলেজের হোস্টেলে ছিলাম। তবে দাদামশাইয়ের মৃত্যুর বছরখানেক আগে আমি যখন এসেছিলাম, তখন দাদামশাইকে কেমন যেন খুব গম্ভীর আর চিন্তিত থাকতে দেখতাম। বিশেষ করে সেজো কাকা আর মেজো কাকা যখনই ওনার ঘরে যেতেন, দাদামশাই খুব বিরক্ত হতেন। তোমার দাদামশাইয়ের মৃত্যুর ঠিক আগের মুহূর্তের কথা কিছু মনে পড়ে? বাবা বলছিলেন দাদামশাই নাকি শেষ শয্যায় শুধু চারু পিসিকে ডেকেছিলেন। পিসি প্রায় ঘণ্টাখানেক ওনার বন্ধ ঘরে একা ছিল। দাদামশাই মারা যাওয়ার পর পিসি ঘর থেকে বেরোতেই মেজো কাকা আর সেজো কাকা ওনাকে চেপে ধরেছিল। ঠাকুরদা সে সময় কি বলে গেল সেটাই জিজ্ঞেস করেছিল পিসিকে, আর পিসি কেঁদে বলেছিল ঠাকুরদা নাকি শুধু জল চেয়েছিলেন, আর কিচ্ছুটি বলেননি। কিন্তু কথাগুলো বলতে বলতে অনিন্দ থামল একটু। কিন্তু কি অনিন্দ? আমার মনে হয় মেজো কাকার সেজো কাকা পিসির কথা বিশ্বাস করেনি, কারণ তারপর থেকেই কাকারা বাড়িটা নিজেদের ভাগে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আর ভাগাভাগির নামে মেজো কাকা চালাকি করে মন্দিরটা নিজের ভাগে ঢুকিয়ে নেয়। ব্যোমকেশ অনিন্দকে ছেড়ে দিয়ে এবার ডাকল অনিন্দর মেজো কাকা বীরেন্দ্রনাথকে। কি জিজ্ঞেস করার আছে তাড়াতাড়ি করুন মশাই, বাড়িতে সাধ্য শান্তির কাজ বাকি। বীরেন্দ্রনাথ বাবু, আপনি যখন চালাকি করে মায়ের মন্দিরটা নিজের ভাগে নিলেন, তখন আপনার মনে ঠিক কি উদ্দেশ্য ছিল? শুধু ঘর তোলা নাকি অন্য কিছু? বীরেন্দ্রনাথের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি রেগে চেঁচিয়ে উঠলেন। কিসের অন্য কিছু? কি বলতে চান আপনি? মন্দির ভাঙলে বেশ খানিকটা ভালো জমি বেরোবে, তাই নিয়েছি। এতে অন্যায়ের কি আছে? আর গতকাল রাত্রে আপনি কখন ঘুমিয়েছিলেন? আবোল তাবোল প্রশ্ন করছেন আপনি। রাতে আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, আমার বউ সাক্ষী আছে। মদন কিন্তু মরার আগের রাতে আমার ঘরে গিয়ে ভীষণ ভয় পাচ্ছিল। সে বলছিল মন্দির ভাঙার পর থেকে নাকি এই বাড়িতে অদ্ভুত সব কাণ্ড ঘটছে। আপনারা নাকি রাতে সেখানে কিছু দেখেছেন। সেজো ভাইয়ের সাথে আপনার ইদানিং কি নিয়ে ঝামেলা হচ্ছিল? ভাইয়ে ভাইয়ে ব্যবসা আর জমি নিয়ে একটু আধটু কথা কাটাকাটি সব সংসারেই হয় মশাই। বীরেন্দ্রনাথ আর দাঁড়ালেন না, প্রায় হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। ব্যোমকেশ অবশ্য আর আটকাল না। ব্যোমকেশ এবার ডাকল অনিন্দর ছোট কাকা ধীরেন্দ্রনাথকে। ধীরেন্দ্রনাথের চোখে মুখে একটা চাপা আতঙ্ক আছে। ধীরেনবাবু, ছোট বউ যখন পরশু রাতে খুন হলেন, আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন নিজের ঘরেই ছিলাম ব্যোমকেশ বাবু। হঠাৎ মেজদার বারান্দা থেকে একটা গোঙানির আওয়াজ শুনে ছুটে যাই। গিয়ে দেখি ও মারা গেছে। বিশ্বাস করুন, আমাদের বাড়ির ছোট বউ অত্যন্ত শান্ত মেয়ে ছিল। ও কেন এইভাবে খুন হয়ে গেল আমি সত্যিই জানি না। একে একে সকলকে জেরা করা শেষ হতেই শশাঙ্কবাবু বললেন, ব্যোমকেশ বাবু, এরা তো কেউই মুখ খুলছে না, সবাই সব লুকোচ্ছে। সেটাই তো শশাঙ্কবাবু, সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। আপনারাও আশেপাশে জিজ্ঞাসাবাদ শুরু করুন, দেখুন যদি কিছু জানা যায়। আচ্ছা ঠিক আছে ব্যোমকেশ বাবু, আজ আমরা আসছি। তবে নতুন কোনো তথ্য পেলে জানাবেন কিন্তু। শশাঙ্কবাবু কথাটা বলেই উঠে দাঁড়ালেন। তারপর তিনি আর সময় নষ্ট না করে
ভাইয়ের দরজার দিকে এগিয়ে গিয়ে পুলিশ জিপে উঠলেন। শশাঙ্কবাবু চলে যেতেই ব্যোমকেশ চুরুটটা ধরালো। বুঝলে অজিত, এই বাড়ির শান্ত অন্দরমহলের নিচে প্রত্যেকে একটা করে গোপন কথা চেপে বসে আছে। বীরেন্দ্রনাথ কিছু একটা লুকাচ্ছে, আর চারুবালা এই সমস্ত ঝামেলার মাঝেও অদ্ভুত রকম শান্ত। কিন্তু মদন কেন খুন হলো ব্যোমকেশ? ও ঠিক কী বলতে চেয়েছিল বলে তোমার মনে হয়? মদন এমন কিছু একটা দেখে ফেলেছিল অজিত, যা এই 3টে খুনেরই মূল চাবিকাঠি। আর খুনি খুব ভালো করেই জানতো যে মদন আজ সকালে আমাকে সেটা বলে দেবে, তাই কাল রাতেই তার মুখ বন্ধ করা হলো। চলো, এই বাড়ির পেছনের বাগান আর ভাঙা মন্দিরের চারপাশটা আমাদের একবার নিজেদের চোখে ভালো করে দেখতে হবে। দারোগা শশাঙ্কবাবু বিদায় নেওয়ার পরপরই ব্যোমকেশ আর আমি বৈঠকখানা থেকে বেরোলাম। অনিন্দ, তুমি এখন এই বাড়িতেই থাকো। কাকা বা কাকিমারা যেন বুঝতে না পারেন আমরা কোথায় যাচ্ছি। আমি আর অজিত একটু বাগান আর চারপাশটা দেখে আসছি। অনিন্দ মাথা নাড়ল। আমরা যখন সদর দরজা দিয়ে বেরোচ্ছি তখন দেখলাম চারুবালা বারান্দার এক কোণে বসে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছেন। আগের মতোই তার মুখমণ্ডল জুড়ে এক আশ্চর্য ম্লান ও শান্ত ভাব। আমাদের দেখে তিনি স্বভাবসুলভ মৃদু হাসলেন, কিন্তু কিছু বললেন না। তাঁর এই থমথমে সংসারের মাঝেও এমন অদ্ভুত নির্লিপ্ততা সত্যি অবাক করার মতো। চলো অজিত, রায়চৌধুরী বাড়ির পেছনের পুকুর পাড়ের আগে গ্রামের হাটখোলাটা একটু ঘুরে আসি। শীতলকুচির মানুষ তাদের এই পুরনো জমিদার বাড়ি আর মেজবাবুর মন্দির ভাঙা নিয়ে কি ভাবছে সেটা জানা দরকার। গ্রামের মানুষের অবচেতন মনের কথাতেই অনেক সময় আসল চাবিকাঠি লুকিয়ে থাকে। গ্রামের হাটখোলায় যখন আমরা পৌঁছালাম তখন চায়ের দোকানে গ্রামের মানুষের বেশ জটলা। সেখানে আলোচ্য বিষয় একটাই, রায়চৌধুরী বাড়ির মায়ের কোপ। ব্যোমকেশ চায়ের দোকানের বেঞ্চিতে বসে চায়ের দোকানিকে বলল, আচ্ছা, শুনলাম রায়চৌধুরী বাড়িতে নাকি মা কালী নিজেই খড়গ হাতে নেমেছেন। ঘটনাটা কি সত্যি? আমরা তো কলকাতা থেকে আসছি, এখানেই একজনের বাড়িতে, তো হঠাৎ সবার মুখে মুখে এই কথাটা শুনতে পেলাম। আগে বাবু, অধম্য হলে তো এমনটাই হবে। মেজবাবু বীরেন্দ্রনাথ লোভের বশে মায়ের অত বড় প্রাচীন মন্দিরটা ভেঙে গুঁড়িয়ে দিল। কিন্তু এর পেছনে আসল উস্কানি কার জানেন? কার? ওই যে গাঁয়ের শেষ মাথায় এই আঁকড়ার পাশে আস্তানা গেড়েছেন ওই দয়ানন্দ সাধু। হাটখোলা থেকে ফেরার পথে ব্যোমকেশ খুব গম্ভীর হয়ে রইল। ব্যোমকেশ, কি ভাবছ? ভাবছি মানুষের অভিনয়ের পরিধি কতটা হতে পারে অজিত। অনিন্দর ঠাকুরদা কৃষ্ণকিশোরবাবু মারা যাওয়ার পর থেকেই কিন্তু এই ছকটা তৈরি হচ্ছে। মেজভাই বীরেন্দ্রনাথ তো নিমিত্ত মাত্র, তাকে চালনা করেছে অন্য কেউ। দুপুরে আমরা যখন রায়চৌধুরী বাড়িতে ফিরলাম তখন বৈঠকখানায় অনিন্দর মেজ কাকা বীরেন্দ্রনাথ আর ছোট কাকা ধীরেন্দ্রনাথ বসে নিচু গলায় তর্ক করছিলেন। আমাদেরকে ঢুকতে দেখে ধীরেন্দ্রনাথ বাবু এগিয়ে এলেন। গোয়েন্দা বাবু, গ্রামে ঘুরে আমাদের ঘরের কেচ্ছা কাহিনীর সন্ধান মিলল কিছু? পুলিশ তো তদন্ত করছেই, আপনাদের আর মোড়লগিরি করতে হবে না। ধীরেনবাবু, আমি শুধু বোঝার চেষ্টা করছি খুনি কেন মেজবাবুর বারান্দা আর গোয়াল ঘরের পেছনটা বেছে নিল, আর মদন কেন চণ্ডী মণ্ডপের ওই বিশেষ কোণটাতেই মরল। আপনারা নিজেরা কিছু আড়াল করার চেষ্টা করছেন না তো? এমন সময় সদর দরজায় খড়মের আওয়াজ পাওয়া গেল। ভেতরে প্রবেশ করলেন এক সাধু। পরনে গেরুয়া বসন, কপালে চওড়া সিঁদুরের তিলক, হাতে একটা তামার কমণ্ডলু। ইনি দয়ানন্দ সাধু, মেজ কাকা ওনার খুব ভক্ত। সাধু বাবাকে দেখেই মেজ কাকা বীরেন্দ্রনাথ প্রায় পায়ে লুটিয়ে পড়লেন। বাবা, আপনি এসেছেন, রক্ষা করুন আমাদের। আজ সকালে মদনটাও চলে গেল, মা বুঝি আমাদের কাউকেই জ্যান্ত রাখবে না। মুখে তো আমি আগেই বলেছিলাম বীরেন,
মায়ের ক্রোধের আগুন যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ এই ভিটের রক্ত ঝরবেই। আজ রাত অমাবস্যার রাত, আজই তো মায়ের ডাক তীব্র হবে। কোনো কিছুই আর এখানে খাটবে না। আচ্ছা গুরুদেব, আমরা যদি মায়ের পুজোর আয়োজন করি তাহলে কি মায়ের রাগ কমবে? কি মায়ের পুজো? তোর এখন অসৌচ, এর মধ্যে কি ভাবিস মায়ের পুজো করবি? ঘোর অমঙ্গল হবে, তোদের পরিবারের উপর ঘোর অমঙ্গল নেমে আসবে। ব্যোমকেশ কোনো কথা বলল না। সে একপাশে দাঁড়িয়ে শান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে সাধুর অবয়ব, তার হাঁটার ধরন এবং হাতের কমণ্ডলুটা লক্ষ্য করতে লাগল। সাধু যখন হন হন করে ভেতরের মহলের দিকে এগিয়ে গেলেন, যেখানে চারুবালা আগে থেকেই ওনার জন্য আসন পেতে অপেক্ষা করছিলেন, তখন ব্যোমকেশের ঠোঁটের কোণে একটা মৃদু চিন্তিত হাসি ফুটে উঠল। সে সাধুর সাথে কোনো তর্কে জড়ালো না। সাধু চলে যাওয়ার পর ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অজিত, এই দয়ানন্দ সাধুর হাঁটার ধরনটা লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করলাম। দয়ানন্দ সাধুর খড়ম পড়ার অভ্যাস বুঝি নেই, হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল। তাহলে কি কিছু অনুমান করলে? না, এতে কি প্রমাণ হয়? আমি প্রশ্নটা করলেও ব্যোমকেশ আমাকে কোনো উত্তর দিল না, যেটা ওর বরাবরের বদ অভ্যাস। আর আমি ভালো করে জানি যে এখন আমি জিজ্ঞেস করলেও ও কোনো উত্তর দেবেও না। কিন্তু ব্যোমকেশ, মদন যে বলল মেজো আর সেজো ভাই মাঝরাতে মন্দির ঘুরছিল, আর চারুবালাও মন্দিরের কথা শুনে কেমন যেন থমকে গেল, এই সব কিছুর সাথে কি ওই সাধুর কোনো সম্পর্ক থাকতে পারে? কৃষ্ণকিশোরবাবুর মৃত্যুর পর থেকেই এই রায়চৌধুরী বাড়ির ভেতরে একটা অদৃশ্য জাল বোনা হচ্ছে। চারুবালা যতই শান্ত আর সহজ হওয়ার চেষ্টা করুক, ওর ভেতরের নীরবতা আসলে কোনো সাধারণ শোক নয়। অনিন্দকে বলো, আজ রাতে আমাদের একটু গোপনে জেগে থাকতে হবে। অমাবস্যার আগের এই অন্ধকারেই তো সেই ষড়যন্ত্রকারীর আসল রূপটা চেনা যাবে। কিন্তু ব্যোমকেশ, আমাদের তো প্রমাণ চাই, শুধু অনুমানে তো আর কাজ হবে না। প্রমাণ আজ রাতেই মিলবে অজিত। যখন খুনি ভাববে সে একদম নিরাপদ, তখনই সে নিজের অজান্তেই সবচেয়ে বড় ভুলটা করবে। রায়চৌধুরী বাড়ির প্রতিটি কোণ যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্ব আভাস দিচ্ছিল, যা এই পরিবারের বাকি সদস্যদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। সন্ধ্যের পর থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নামল, সে সাথে ঝোড়ো হাওয়া। রায়চৌধুরী বাড়ির বিশাল উঠোন আর বারান্দাগুলোর লণ্ঠনের ম্লান আলোয় ব্যাপারটা আরও ভুতুড়ে দেখাচ্ছিল। বিকেলের পর থেকেই এই দিকের বিদ্যুতের লাইনটা কেটে গিয়েছে, তাই পুরো অন্দরমহল এখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে রয়েছে। রাতের খাবার শেষ করে যখন আমরা উপরে আমাদের ঘরটা এলাম, তখন রাত প্রায় 11টা। অনিন্দ আমাদের ঘরেই বসেছিল। ওর ফ্যাকাশে মুখ আর চোখের নিচে কালির দাগ বলে দিচ্ছিল যে ঘরের লোকেদের সন্দেহ আর একের পর এক খুন ওর মনের ওপর কতটা চাপ সৃষ্টি করেছে। ব্যোমকেশ লণ্ঠনের আলোটা একটু কমিয়ে নিয়ে জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আজ অমাবস্যার আগের রাত অজিত। চারদিকের এই ঝড় বৃষ্টি আর অন্ধকারই হয়তো এই বাড়ির রহস্যকে একটা চরম পরিণতির দিকে নিয়ে যাবে। ব্যোমকেশ, মদন যে বলল এই ভাঙা মন্দিরের নিচে কিছু একটা আছে, জানিয়ে বীরেন্দ্রনাথ বাবু আর মৃত সেজবাবু রাতে ঝগড়া করছিলেন। তোমার কি মনে হয়, খুনি সত্যিই কি সেই জিনিসের খোঁজে আজকে রাতে ছক কষবে? হতে পারে অজিত, মদন হয়তো এমন কিছু একটা দেখে ফেলেছিল যা খুনি আশা করেনি, আর সেই কারণেই সকাল হওয়ার আগেই তার মুখ চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হলো। তবে খুনি যেই হোক, সে বড্ড চতুর। অনিন্দ টেবিলের ওপর 2 হাত রেখে নিচু গলায় বলল, ব্যোমকেশবাবু, আমার শুধু একটাই অনুরোধ, আজ রাতে আপনারা একটু সতর্ক থাকুন।
আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঘটে চলেছে। এই অমাবস্যার অন্ধকার কাটলেই সব পরিষ্কার হয়ে যাবে। ব্যোমকেশ দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত তখন 12:25। ঝড়ের দাপট আরও বেড়েছে। জানলার পাল্লাগুলো বাতাসে খটখট করে কাঁপছে। ব্যোমকেশ লণ্ঠনটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল। চলো, এবার আমাদের নিচে নামার সময় হয়ে গেছে। কোনো আওয়াজ করবে না কেউ। আমরা তিনজন নিঃশব্দে পা ফেলে উপরতলার অন্ধকার বারান্দা দিয়ে নিচে নেমে এলাম। সদর দরজা ভেতর থেকে বন্ধই ছিল। ব্যোমকেশ আমাদের নিয়ে চণ্ডী মণ্ডপের ঠিক উল্টো দিকে একটা থামের আড়ালে এসে দাঁড়ালো। এখান থেকে ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপ আর চণ্ডী মণ্ডপের সেই কোণটা স্পষ্ট দেখা যায়, যেখানে সকালে বুড়ো ভৃত্য মদনের রক্তাক্ত লাশ পড়েছিল। চারিদিকে নিরেট অন্ধকার। শুধু মাঝে মাঝে আকাশের বুকে বিদ্যুৎ চমকে উঠলে পুরো চণ্ডী মণ্ডপটা 1 সেকেন্ডের জন্য সাদা আলোয় ভেসে উঠছিল। সেই আলোর ঝলকানিতে মায়ের ভাঙা মন্দিরের শূন্য বেদিটা দেখতে কেমন ভয়ঙ্কর লাগছিল। আমরা প্রায় 1 ঘন্টা ঠায় দাঁড়িয়ে রইলাম। মশার কামড় আর গুমোট গরমে দম আটকে আসছিল, কিন্তু ব্যোমকেশের ইস্পাতের মতো শক্ত শরীরটা এক চুলও নড়ল না। হঠাৎ ঝড়ের শব্দের মাঝেই একটা অতি মৃদু শব্দ পাওয়া গেল। কে যেন চণ্ডী মণ্ডপের ভেতরের দিক থেকে খুব সাবধানে পা ফেলে এগিয়ে আসছে। বিদ্যুতের একটা তীব্র আলো চমকে উঠল আকাশে, আর সেই আলোয় আমরা দেখলাম এক ছায়ামূর্তি চণ্ডী মণ্ডপের দিকে এগিয়ে আসছে। মূর্তিটির এক হাতে একটা ছোট টর্চ, যার আলোটা মাটির দিকে ফেলা, আর অন্য হাতে একটা ভারী লোহার কোদাল। অনিন্দ উত্তেজিত হয়ে এগোতে যাচ্ছিল, কিন্তু ব্যোমকেশ ওর হাতটা শক্ত করে চেপে ধরে আটকে দিল। উত্তেজিত হইও না, দেখতে দাও কি করে। সেই ছায়ামূর্তি চারপাশটা একবার দেখে নিল। ঝড়ের রাতে সবাই ঘুমিয়ে, এই ভেবে সে সোজা এগিয়ে গেল ভাঙা মন্দিরের সেই ধ্বংসস্তূপের দিকে। ইট পাথরের বড় বড় চাইগুলো সরিয়ে সে মেঝের একটা নির্দিষ্ট কোণে কোদাল দিয়ে চাড় দিতে লাগলো। লোহায় আর পাথরে ঘষার একটা তীক্ষ্ণ শব্দ বৃষ্টির শব্দের মধ্যেও আমাদের কানে আসছিল। কয়েকবার কোদাল চালাতেই মেঝের একটা মস্ত বড় পাথর আলগা হয়ে সরে গেল। নিচে দেখা গেল একটা অন্ধকার সুড়ঙ্গের মতো কুঠুরি। টর্চের আলোটা নিচে ফেলে সেই ছায়ামূর্তি কুঠুরির ভেতরে হাত বাড়ালো, আর কয়েক মুহূর্তের মধ্যেই টেনে বের করে আনলো একটা ভারী প্রাচীন সেগুন কাঠের বাক্স। বাক্সের গায়ে পিতলের কাজ করা, যা এত বছর মাটির নিচে থেকেও নষ্ট হয়নি। যখন ছায়ামূর্তিটি পরম যত্নে বাক্সটার উপর থেকে ধুলো মুছছে, ঠিক তখনই ব্যোমকেশ অন্ধকারের আড়াল থেকে বের হয়ে সোজা সেই ছায়ামূর্তির সামনে গিয়ে দাঁড়ালো, সাথে আমি আর অনিন্দ। অনেক কষ্ট করতে হলো, তাই না? ব্যোমকেশের ঠান্ডা গলা শুনে ঘাবড়ে গেল সেই ছায়ামূর্তি। বজ্রপাতের আলোয় সে মানুষের মুখটা স্পষ্ট হতেই অনিন্দ আর আমি এক প্রকার চমকে উঠলাম। ছায়ামূর্তিটি এবার পিছু হটতে গেল, কিন্তু ততক্ষণে আমি আর অনিন্দ ওনার পালানোর পথটা আটকে দাঁড়িয়েছি। হাতে থাকা টর্চের আলোটা ব্যোমকেশ সেই ব্যক্তির মুখের ওপর ফেলল। ওনার চোখের চতুর ভাবটা উধাও হয়ে সেখানে এখন এক হিংস্র পশুর চাহনি ফুটে উঠেছে। সে দাঁত কিড়মিড় করে বলল, বক্সিবাবু, মাঝরাতে আমার পথে বাধা দেওয়াটা আপনার উচিত হয়নি। এই বাক্সটার উপর শুধু আমার অধিকার আছে। অধিকার কার আছে আর কার নেই সেটা তো পুলিশ ঠিক করবে, কিন্তু এই বাক্সের লোভেই যে রায় চৌধুরী বাড়িতে একের পর এক তিনটে নিরীহ প্রাণ চলে গেল, তার বিচার কে করবে? লোভী তো এই বাড়ির বাকি লোকগুলো,
যারা মায়ের মন্দির ভেঙে গুড়িয়ে দিল। আমি তো শুধু আমোদ গচ্ছিত ধন উদ্ধার করতে এসেছি। তোমার গচ্ছিত ধন নাকি এই পরিবারের গচ্ছিত ধন? আগে নিজের পাপের মোড়ক উন্মোচক হোক। আজ অমাবস্যার এই ঝড় বৃষ্টির রাতে এখন তোমার এই মুখোশটা তাহলে টেনে খুলে ফেলি। ঝড়ের রাতে চণ্ডী মণ্ডপের সেই আলো আঁধারিতে সত্যের যে প্রথম রূপটা বেরিয়ে এলো, তা রায়চৌধুরী বাড়ির পরিবেশকে এক তীব্র আতঙ্কে জমিয়ে দিল। কিন্তু এই গভীর ষড়যন্ত্রের আসল রহস্য এবং খুনের অকাট্য প্রমাণ উন্মোচন করা তখনও বাকি ছিল। চণ্ডী মণ্ডপে লণ্ঠন আর টর্চের আলোয় বাড়ির বাকি সদস্যদের ডেকে আনা হয়েছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয়েছিল দারোগা শশাঙ্কবাবুকেও। মাটির নিচ থেকে উদ্ধার হওয়া সেই প্রাচীন সেগুন কাঠের বাক্সটা তখন চণ্ডী মণ্ডপের মেঝেতে রাখা, আর তার পাশে মাথা নিচু করে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে সেই ছায়ামূর্তি, যাকে রাতে ব্যোমকেশ হাতে নাতে ধরেছে। টর্চের জোরালো আলো তার মুখের উপরে পড়তে তার আসল চেহারা দেখে অনিন্দর বাবা অমরেন্দ্রনাথ বাবু এবং ছোট কাকা ধীরেন্দ্রনাথ স্তম্ভিত হয়ে গেলেন। লোকটা আর কেউ নয়, গ্রামের সেই দয়ানন্দ সাধু। ওনার গেরুয়া বসন কাদা আর মাটিতে মাখামাখি, কপালে লেপ্টে আছে ঘাম আর সিঁদুর। খবর পেয়ে শশাঙ্কবাবু কনস্টেবল নিয়ে চণ্ডী মণ্ডপে ঢুকেই উচ্চস্বরে বলে উঠলেন, এ কি বক্সি বাবু, এ তো দেখছি হাট খোলার সাধু বাবা। ইনি মাঝরাতে বাক্স চুরি করেছিলেন? শুধু বাক্স চুরি নয় শশাঙ্কবাবু, ইনি এই রায়চৌধুরী বাবুর বাড়ির রক্তক্ষয়ী ইতিহাসের প্রথম চাবিকাঠি। তার মানে এত সব কিছুর পেছনে গুরুদেব? কিন্তু কেন? তবে গুরুদেব চোর হতে পারে, কিন্তু ঘরের মেজো আর সেজো ভাইয়ের অশান্তি, ছোট বউয়ের খুন, এসবের সাথে এই বাইরের গুরুদেবের কি সম্পর্ক? সম্পর্ক আছে ধীরেনবাবু, এবং সেই সম্পর্কটা বড্ড কুৎসিত। ব্যোমকেশ ধীর পায়ে সাধুর সামনে এসে দাঁড়ালো। শীতলকুচির রায়চৌধুরী বাড়ির চণ্ডী মণ্ডপে ভোরের আলো তখন সবে ফুটতে শুরু করেছে। রাতের বৃষ্টির পর চারপাশের গাছপালা থেকে টুপটাপ জলের ফোঁটা পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কিন্তু সেই শান্ত পরিবেশকে চুরমার করে দিয়ে চণ্ডী মণ্ডপের ভেতরে তখন এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। চণ্ডী মণ্ডপের সামনে বাঁধা অবস্থায় বসে আছে দয়ানন্দ সাধু, আর ওনার ঠিক সামনেই ধুলোবালি মাখা অবস্থায় পড়ে রয়েছে সেই ৩৫ বছর প্রাচীন কোচবিহার রাজবাড়ির দেওয়ানের দেওয়া সেগুন কাঠের রহস্যময় বাক্সটি। দারোগা শশাঙ্কবাবু তার কনস্টেবলদের নিয়ে চারপাশ থেকে সাধুকে ঘিরে ধরেছেন। ধীরেন্দ্রনাথ আর বীরেন্দ্রনাথ বাবু ফ্যাকাশে মুখে এক কোণে দাঁড়িয়ে কাঁপছেন। অনিন্দ স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে সেই সাধুর দিকে, যাকে তারা এতদিন অলৌকিক ক্ষমতার অধিকারী বলে মনে করত। ব্যোমকেশ ধীর পায়ে এগিয়ে গেল দয়ানন্দের দিকে। শশাঙ্কবাবু, আজ সকালে যখন এই সাধু মহারাজ এসেছিলেন, তখনই আমি লক্ষ্য করি যারা জন্ম থেকে বা বহু বছর ধরে খড়ম পড়েন, ওনাদের হাঁটার সময় আঙুলের জোর এবং পায়ের ভারসাম্য একরকম হয়। কিন্তু আমাদের এই সাধু বাবা যখন খড়ম পরে হাঁটেন, ওনার পা দুটো বারবার পিছলে যায়, যেন জোর করে খড়মটা পায়ে আটকে রেখেছেন। অর্থাৎ খড়ম পরাটা ওনার অভ্যাস নয়, সাধু সেজে থাকাটা ওনার একটা মুখোশ মাত্র। আর সেজন্যই আমি ওনার ওপর নজর রেখেছিলাম, আর তখনই এই মহারাজকে জোহরের নামাজ পড়তে দেখে ফেলি। আর তখনই আমার সামনে একটা হিসেব মিলে যায়। দয়ানন্দ সাধু তখন চমকে উঠল। ওনার সেই শান্ত আধ্যাত্মিক চাহনিটা নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। ওনার চোখ দুটো এখন এক হিংস্র পশুর মতো চকচক করছে। বক্সি বাবু, আপনি আইনের মানুষ হয়ে একজন সন্ন্যাসীর অপমান করছেন। আমি রায়চৌধুরী বাড়ির ভালোই চেয়েছিলাম। আমি যোগ্য বলে জানতে পেরেছিলাম এই চণ্ডী মণ্ডপের নিচে এক প্রাচীন অভিশাপ চাপা পড়ে আছে, যা এই বংশকে ধ্বংস করছে। আমি তো শুধু সেই অভিশাপযুক্ত বাক্সটাকে উদ্ধার করে এই গ্রামকে মুক্ত করতে চেয়েছিলাম। মিথ্যে কথা!
অভিশাপ দূর করতে নয়, আপনি এসেছেন এই বাক্সের ভেতরে থাকা কোচবিহার রাজবাড়ির সেই বিপুল গচ্ছিত সম্পদ সরাতে। ততক্ষণে রায়চৌধুরী পরিবারের সকলে হাজির হয়েছে বাড়ির সামনে। এদিকে আমার মনের মধ্যে একটা বিষয় খুবই ঘুরপাক খাচ্ছিল। সেটা হলো, কোন হিসেবের কথা বলছে ব্যোমকেশ? ব্যোমকেশবাবু, আপনি কোন হিসেবের কথা বলছেন? বলছি, সবটা বলছি ধীরে ধীরে। কনস্টেবলরা দয়ানন্দ সাধুর হাত দুটো শক্ত করে ধরে বৈঠকখানার দিকে নিয়ে চলল। বৈঠকখানায় তখন বাড়ির প্রত্যেকে এসে জড়ো হয়েছেন। ঘরের ঠিক এক কোণে দেওয়ালের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে চারুবালা। ওর পরনে সেই চিরপরিচিত সাদা থান কাপড়। মুখটা আগের মতোই শান্ত, ম্লান এবং নির্বিকার, যেন এই জগতের কোনো কিছুর সাথেই তার কোনো সম্পর্ক নেই। ব্যোমকেশ বৈঠকখানার মাঝখানে এসে দাঁড়ালো। সে দয়ানন্দ সাধুর দিকে সোজা তাকিয়ে বলল, সাধু বাবা, প্রথম দিন যখন আমি অনিন্দর ঠাকুরদা কৃষ্ণকিশোরবাবুর ঘরে যাই, সেখানে আমি একটা পুরনো ফটোগ্রাফ দেখেছিলাম। ছবিতে কৃষ্ণকিশোরবাবুর পাশে দাঁড়িয়েছিলেন কোচবিহার রাজবাড়ির বিখ্যাত দেওয়ান দয়ানন্দ সেনগুপ্ত। অনিন্দ আমাকে বলেছিল, সেই দেওয়ানের নামানুসারেই নাকি চারুবালার নাম রাখা হয়েছিল, এবং দেওয়ানের কোনো কন্যা সন্তান ছিল না বলে তিনি চারুবালাকে নিজের মেয়ের মতো দেখতেন। তো আমার খটকা লেগেছিল অন্য জায়গায়। আপনি যখন 6 মাস আগে এই গ্রামে আসেন, আপনি নিজের নামও বলেছিলেন দয়ানন্দ সাধু। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি এই নামটা বেছেছেন যাতে এই রায়চৌধুরী বাড়ির বৃদ্ধরা আপনার নাম শুনলে অবচেতনেই একটা সমীহ বা শ্রদ্ধা বোধ করেন। কিন্তু আপনার আসল পরিচয় এই দয়ানন্দ সাধু নয়। শশাঙ্কবাবু, এই লোকটা কোনো হিন্দু সন্ন্যাসীও নয়। এর আসল বাড়ি এই জেলাতেই ছিল না। 15 বছর আগে চারুবালা যখন কুমারী মেয়ে, তখন তিনি এক ভিন্ন জাতের অত্যন্ত দরিদ্র এক মুসলমান ছেলেকে ভালোবেসেছিলেন। সেই ছেলেটি কৃষ্ণকিশোরবাবুর জমিতে কাজ করত। যখন কৃষ্ণকিশোরবাবু এই প্রেমের কথা জানতে পারেন, তিনি ওনার লাঠিয়ালদের দিয়ে সেই মুসলমান ছেলেটিকে নির্মমভাবে মারধর করান এবং জ্যান্ত পুঁতে ফেলার হুমকি দিয়ে এই গ্রাম থেকে চিরতরে তাড়িয়ে দেন। শশাঙ্কবাবু, আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধুই হল চারুবালা দেবীর সেই 15 বছর আগের তাড়িয়ে দেওয়া মুসলমান প্রেমিক। ব্যোমকেশের এই অকাট্য সত্য প্রকাশের সাথে সাথে পুরো বৈঠকখানায় যেন একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। কি? একটা ম্লেচ্ছ মুসলমান ছেলে আমাদের বাড়িতে সাধু সেজে ঢুকেছে, আমাদের ধর্ম নষ্ট করেছে। একে তো মেরেই ফেলা উচিত। এত কিছু শোনার পরেও চারুবালা তখনও পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দয়ানন্দ সাধু এবার ছটফট করে উঠল। ওর কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। সে হাত করা পড়া হাত দুটো ঝাঁকিয়ে বলল, বক্সি বাবু, আপনি গল্প বুনতে পারেন ভালো। আমি চোর, আমি স্বীকার করছি আমি গুপ্তধন চুরি করতে এসেছিলাম। মেজবাবু আর সেজবাবুর লোভের কথা আমি আখড়ায় বসে শুনেছিলাম, তাই আমি এই সম্পদের লোভ সামলাতে না পেরে সুড়ঙ্গ খুঁড়ছিলাম। কিন্তু এই 15 বছর আগের কাহিনীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি রাজবাড়ির মেয়েকে জড়িয়ে আমাদের অপমান করবেন না। দয়ানন্দ, তুমি নিজের জীবন বিপন্ন করে আজ রাতে এই বাক্সটা সরাতে এসেছিলে, এবং এখন হাতে নাতে ধরা পড়ার পরেও যার নাম বাঁচাতে নিজের মুখে সমস্ত দোষ টেনে নিচ্ছ, সে তোমার ধরা পড়ার পরেও একদম চুপ করে আছে। কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। শশাঙ্কবাবু, এবার এই সাধুর আসল বয়ানটা শুনুন। ও কিভাবে এই বাড়িতে পা রাখল। দয়ানন্দ সাধু বুঝতে পারল ওর পায়ের তলার মাটি সম্পূর্ণ সরে গিয়েছে। ওর আসল পরিচয় যখন ফাঁস হয়ে গিয়েছে, তখন আর লুকিয়ে লাভ নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা কর্কশ গলায় বলতে শুরু করল, হ্যাঁ, আমি এই রায়চৌধুরী বাড়ির মেজো আর সেজো ভাইয়ের মাথায় সম্পত্তি ভাগের ভূত ঢুকিয়েছিলাম।
6 মাস আগে যখন আমি এই আখড়ায় এসে আস্তানা গাড়ি, তখন থেকে আমি লক্ষ্য করেছিলাম ভাইদের মধ্যে সম্পত্তি আর জমি জমা নিয়ে চাপা অসন্তোষ। আমি সাধুর বেশে এই বাড়িতে যাতায়াত শুরু করি। বীরেন্দ্রনাথকে আমি কুসংস্কারের ভয় দেখিয়ে বলি, মায়ের প্রাচীন মন্দিরটা তোর ভাগে না নিলে তোর কোনো উন্নতি হবে না বাবা। মন্দির ভেঙে নিজের ঘর তোল। আমার উদ্দেশ্য ছিল একটাই, যাতে মন্দিরটা ভাঙা হয় এবং মেঝের নিচের পাথর আলগা করে আমি রাজবাড়ির সেগুন কাঠের বাক্স বের করে নিয়ে অভিশপ্ত দেশ ছেড়ে চলে যেতে পারি। সে তো বুঝলাম, চুরির মতলব ভালোই ফেঁদেছিলে, কিন্তু এই বাড়ির 3-3টে খুন, মেজবাবুর বারান্দায় ছোট বউয়ের লাশ, গোয়াল ঘরের পেছনে সেজবাবুর লাশ, আর কাল রাতে ওই বুড়ো মদনের নৃশংস খুন, বলি এগুলোর কি হবে? তুমি মদনকে কেন খুন করলে? মদন কাল রাতে এই বাবুদের ঘরে গিয়ে সব বলে দেওয়ার চেষ্টা করেছিল। ও জেনে গিয়েছিল যে মেজো আর সেজো ভাই রাতে যা খুঁজছিল তা আসলে কোনো সাধারণ জিনিস নয়। মদন যদি মুখ খুলতো তবে পুলিশ এসে চণ্ডী মণ্ডপ পাহারা দিত, আমার বাক্স তোলার পরিকল্পনা মাটি হয়ে যেত। কাল রাতে যখন এই গোয়েন্দা বাবুরা ওপরে ঘুমাতে গেলেন, আমি গোপনে পিছনের দরজা দিয়ে এসে মদনকে ডেকে নিয়ে যাই এবং চণ্ডী মণ্ডপের কোণায় ওর গলার নলি কেটে দিই। পুকুরে বিষ দেওয়া আর খেতে আগুন লাগানো আমারই কাজ, যাতে ভাইদের মধ্যে সন্দেহ আরো বাড়ে এবং পুলিশ সেই দিকেই ব্যস্ত থাকে। আমি এই 3টে খুনের কথা স্বীকার করছি বক্সি বাবু, আমাকে ফাঁসি দিন, যা খুশি করুন। আমি ব্যোমকেশের পাশে বসে ডায়েরিতে সাধুর এই বয়ান হুবহু লিখে নিচ্ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা তীব্র খটকা লাগলো। সবটা শোনার পর অমরেন্দ্রবাবু বললেন, কিন্তু ব্যোমকেশ বাবু, সাধু তো সব খুনের দায় নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে, কিন্তু প্রথম 2টো খুনের সময় ও একা পিছনের দরজা দিয়ে ঢুকলোই বা কি করে? এই বাড়ির সদর দরজা তো মাঝরাতে ভেতর থেকে শক্ত করে বন্ধ থাকে। বাড়ির ভেতরে কেউ সাহায্য না করলে বাইরের একজন অচেনার পক্ষে এত নিখুঁতভাবে বাড়ির লোকেদের গতিবিধি জেনে খুন করা অসম্ভব। ব্যোমকেশ অমরেন্দ্রবাবুর দিকে তাকিয়ে সেই চেনা রহস্যময় চাউনি দিল। সাধু বাবা যা বলছে তা আংশিক সত্য অমরেন্দ্রবাবু। ও নিজের প্রাণ দিয়ে ওনার প্রেমিকাকে বাঁচাতে চাইছে, তাই দয়ানন্দ খুনের আসল সত্যিটা বললেও প্রথম 2টো খুনের ব্যাপারে ও একটা মারাত্মক মিথ্যে কথা বলছে। ও সেজবাবু আর ছোট বউকে খুন করেনি, কারণ সেই 2টো খুন করার মতো সুযোগ বা অবস্থান ওর ছিলই না। সেই খুনি অন্য কেউ, যে এই বাড়ির ভেতরেই থাকে এবং যাকে বাড়ির সবাই দেবীর মতো বিশ্বাস করে। ব্যোমকেশ এবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো এবার রায়চৌধুরী বাড়ির সেই শান্ত সর্বজন শ্রদ্ধেয় নারী চারুবালার উপরে গিয়ে স্থির হলো। শশাঙ্কবাবু, দয়ানন্দ সাধু নিজের প্রাণ দিয়ে দিলেও যার নাম মুখে আনবে না, এবার আমাদের ওনার মুখোশটা টানতে হবে। চারুবালা, আপনার ডান হাতের তারুর নিচের সেই ধারালো কাটার দাগটা এবার একটু সবাইকে দেখাবেন কি, নাকি আমি নিজেই পুলিশ দিয়ে ওটা দেখাবো? ব্যোমকেশের এই আকস্মিক ও তীক্ষ্ণ প্রশ্নে পুরো বৈঠকখানা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘরের মৃদু আলোয় চারুবালার সেই শান্ত লাবণ্যময় মুখাবয়বে প্রথমবার ভয়ের প্রভাব দেখা গেল। ওনার পাথরের মতো নিষ্পৃহ চোখ দুটোর ভেতরে যেন একজোড়া হিংস্র সাপ ফোনা তুলে দাঁড়ালো। ব্যোমকেশবাবু, চারুবালার হাতের কাটার দাগ আর মায়ের খড়গ, এগুলোর সাথে সেজবাবু আর ছোট বউয়ের খুনের কি সম্পর্ক? আর আপনি এই খড়ম বা বাকি তদন্তের কথাই বা কখন একা একা করলেন? সব বলছি অনিন্দ, পরপর শোনো। প্রথম দিন যখন আমরা এই রায়বাড়িতে পা দিই, চারুবালা দেবী যখন আমাদের চা জলখাবার দিতে এলেন, তখন তোমরা ওনার শান্ত রূপ দেখছিলে, কিন্তু আমার চোখ গিয়েছিল ওনার ডান হাতের বুড়ো আঙুলের ঠিক নিচের তালুর অংশে। সেখানে একটা গভীর ধারালো কাটার দাগ ছিল।
যা উনি ওনার সাদা থানের আঁচল দিয়ে বারবার ঢাকার চেষ্টা করছিলেন। তোমরা হয়তো ভাবছো ওটা সাধারণ বঁটি বা ছুরির চাকা, কিন্তু তা নয়। রায়চৌধুরী বাড়ির সেই অষ্টধাতুর মা কালীর মূর্তির হাতে যে 1 হাত লম্বা লোহার খড়গটি রয়েছে, তার বাঁটে বা হাতলে অত্যন্ত সূক্ষ্ম ও ধারালো পেতলের কারুকার্য করা আছে। কোনো সাধারণ মানুষ, বিশেষ করে একজন নারী, যদি সেই ভারী এবং ভারসাম্যহীন খড়গ পূর্ণ শক্তিতে 2 হাতে ধরে কারুর ঘাড়ে কোপ মারতে যায়, তবে অবধারিতভাবে খড়গের হাতলের সেই ধারালো অংশ পিছলে গিয়ে নিজের হাতের ওই নির্দিষ্ট জায়গাটা কেটে যাবে। চারুবালার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। ব্যোমকেশবাবু, এ আপনি কি বলছেন? পিসিমণি মায়ের খড়গ দিয়ে নিজের ভাইদের খুন করেছেন? কিন্তু কেন? কারণ তীব্র আক্রোশ আর 35 বছর ধরে জমতে থাকা প্রতিশোধের আগুন। অনিন্দ। ব্যোমকেশ ধীর পায়ে চারুবালার সামনে গিয়ে দাঁড়ালো। সাধু বাবা এখানে চোর সেজে নিজের ঘাড়ে সব দোষ নিচ্ছেন ঠিকই, কিন্তু ও একটা জায়গায় মস্ত বড় মিথ্যে কথা বলছে। এই দয়ানন্দ সাধুর আসল নাম দয়ানন্দ নয়, আর ও কোনো হিন্দু সন্ন্যাসীও নয়। ওর আসল নাম হলো আশরাফ আলী। 15 বছর আগে এই আশরাফই ছিল চারুবালার সেই প্রেমিক যাকে কৃষ্ণ কিশোর বাবু জাতের নামে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ক্ষমতার লোভ বড় অদ্ভুত জিনিস। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় চারুবালার সেই জমিদার স্বামী এক রহস্যময় ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় মারা যান। অজিত, তোমরা যখন কাল ভোর রাতে ঘুমাচ্ছিলে, আমি তোমাদের না জানিয়ে একাই চুপি চুপি এই অঞ্চলের পুরনো থানা এবং কোচবিহারের কিছু পুরনো মহাফেজখানার রেকর্ড ঘেঁটে এই অদ্ভুত মৃত্যুর কারণ উদ্ধার করেছি। সেই জমিদার বাবুর ঘোড়ার গাড়ির যে প্রধান কোচওয়ান ছিল, দুর্ঘটনায় যার নিজেরও মারা যাওয়ার কথা ছিল কিন্তু অলৌকিকভাবে বেঁচে গিয়ে উধাও হয়ে যায়, সে আর কেউ নয়, এই আশরাফ আলী ওরফে দয়ানন্দ সাধু। চারুবালা আর আশরাফ মিলেই ওনার স্বামীকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিয়েছিলেন, যাতে চারুবালা বিধবা সেজে আবার বাপের বাড়িতে ফিরে আসতে পারেন। বলেন কি বক্সিবাবু? কিন্তু বাপের বাড়িতে ফিরে চারুবালা দেবী নিজের ভাইদের ওপরই কেন খেপে গেলেন? আর ওনার বাবা কৃষ্ণকিশোর বাবুরও তো আচমকাই মৃত্যু হয়েছিল। ব্যোমকেশ কিছু বলার আগেই আচমকা বৈঠকখানায় এক অট্ট হাসি শোনা গেল। চুপ করুন বক্সিবাবু, অনেক গোয়েন্দাগিরি দেখিয়েছেন, আর নয়। এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকা চারুবালা আচমকা চিৎকার করে উঠলেন। ওর গলার আওয়াজ আর সেই শান্ত করুণাময়ীর মতো ছিল না, তা ছিল এক প্রতিহিংসায় উন্মত্ত এক অপরাধীর মতো। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চারুবালা ব্যোমকেশের দিকে তাকিয়ে তীব্র হিংস্রতায় হেসে উঠলেন। আপনি বড্ড বেশি নিজেকে বুদ্ধিমান ভাবেন, তাই না? জমিদার বাবুর অ্যাক্সিডেন্টের খবর পুলিশ ফাইল ঘেটে বের করে নিলেন, কিন্তু আপনি তো শুধু ওপর ওপর ঘটনাগুলো দেখেছেন বক্সিবাবু। এর পেছনের আসল সত্যিটা আপনি জানবেন কি করে? এই বাড়ির দেওয়ালে দেওয়ালে যে কত বড় অন্যায় আর আমার দুঃখ লুকিয়ে আছে, তা কি আপনার ওই গোয়েন্দাগিরিতে ধরা পড়বে? চারুবালা বৈঠকখানায় বাকি ভাইদের দিকে তীব্র ঘৃণায় ব্যঙ্গ করে বলতে লাগলেন, আমার বাবা আমাকে কি দিয়েছিল? এত বড় জমিদারির সব প্রতিপত্তি জমিজমা ওই চর গাধা ভাইয়ের নামে লিখে দিয়ে গেল, আর আমাকে একটা স্যাঁতস্যাঁতে ঘরে ফেলে রাখলো দাসী বানিয়ে। আমি যাকে ভালোবেসেছিলাম, আমার আশরাফকে, তাকে জাত তুলে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিল। কিন্তু মৃত্যুর কয়েক বছর আগে যখন বুড়োটা বুঝতে পারলো ওনার ছেলেরা অপদার্থ আর লোভী, তখন সে নিজের স্বার্থে আমাকে ডেকে একটা গোপন চুক্তি করেছিল। ওই বুড়োটা কি বলেছিল জানেন? আমি যদি ওনার পছন্দ করা এক বড় জমিদার পরিবারে বিয়ে করতে রাজি হই, তবে দেওয়ান দয়ানন্দ সেনগুপ্তের রেখে যাওয়া সেই বিপুল গচ্ছিত গুপ্তধনের সম্পূর্ণটা সে আমার নামে লিখে দিয়ে যাবে এবং তার সুরঙ্গের হদিশও আমাকে দিয়ে দেবে। আমি শুধু আশরাফকে ফিরে পাওয়ার জন্য, এই বাড়ির অহংকার গুঁড়িয়ে দেওয়ার জন্য বাবার সেই শর্ত মেনে নিয়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম বিয়ের পর বাবা আমাকে সুরঙ্গের চাবিটা দেবে, কিন্তু কৃষ্ণকিশোর রায়চৌধুরী জাত শিয়াল ছিল। বিয়ের পরও সে আমাকে বিশ্বাস করেনি, দিনের পর দিন ঘুরিয়েছে। আর সেই আক্রোশেই আমি আর আশরাফ মিলে আমার ওই আপদ জমিদার স্বামীকে মারলাম,
যাতে আমি বিধবা সেজে আবার বাপের বাড়িতে ফিরে এসে বাবার ওপর চাপ সৃষ্টি করতে পারি। কিন্তু বাপের বাড়িতে ফেরার পরও যখন ও বাবার মরার আগে পর্যন্ত আমাকে সে সুরঙ্গের আসল জায়গাটা বলে গেল না, তখন রাগে ক্ষোভে আমি নিজেই ওনার হার্টের ওষুধের শিশি বদলে সেখানে তীব্র বিষাক্ত তরল রেখে গেলাম। ছটফট করে মরল আমার বাবা। কিন্তু বাবার মৃত্যুর পরেও আমি সুরঙ্গটা খুঁজে পাইনি, কারণ ওটা ছিল ওই মন্দিরের ঠিক তলায়। আমি শুধু এইটুকুই জানতে পেরেছিলাম। তার মানে মন্দির ভাঙার বুদ্ধিটা মেজবাবুকে আপনিই দিয়েছিলেন? হ্যাঁ, আমি বীরেন্দাকে বুদ্ধি দিই মন্দির ভেঙে নিজের অংশ বুঝে নিতে, যাতে মাটির তলার সুরঙ্গটা খোঁজা আমাদের জন্য সহজ হয়। কিন্তু গোলমাল বাঁধল তখন, যখন ওই সেজো আর ছোট বউ রাতে মেজদাকে মন্দির খুঁড়তে দেখে নিজেরাও গুপ্তধনের গন্ধ পেয়ে গেল। যেদিন সেজোটা মাঝরাতে গোয়াল ঘরের পেছনে মাটি খুঁড়ছিল, আমি বারান্দা থেকে তা দেখে ফেলি। ও যদি বাক্সটা পেয়ে যেত, তবে আমার 15 বছরের সাধনা মাটি হয়ে যেত। আমি নিস্তব্ধে ঠাকুমার ঘরে ঢুকে মায়ের মূর্তি থেকে সেই ভারী খড়গটি তুলে নিলাম। ঠাকুমা তখন ঘুমে অচেতন। আমি গোয়াল ঘরের অন্ধকারে গিয়ে অতর্কিতে এক কোপে সেজদার ঘাড় নামিয়ে দিলাম। আর সেই দৃশ্যটা বারান্দা থেকে দুর্ভাগ্যবশত দেখে ফেলেছিল ওই ছোট বউ। ছোট বউ ভয়ে মুখ বন্ধ রাখলেও ওর মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর ওর মুখ চিরতরে বন্ধ করতে ওকেও পরশু রাতে ওই একই খড়গ দিয়ে আমি নিজের বারান্দায় শেষ করলাম। আর খড়গটি ধুয়ে আবার মায়ের হাতে রেখে এসেছিলাম। আর মদন, ওকেও কেন মরতে হলো? চারুবালা এবার একটু ম্লান হেসে আশরাফের দিকে তাকালেন। মদন কাল রাতে আপনাদের ঘরে এসে যখন সব বলে দিল, আমি তা আড়ি পেতে শুনে ফেলেছিলাম। আমি বুঝলাম সকাল হলেই মদন পুলিশ আর আপনাদের কাছে আমার কীর্তি ফাঁস করে দেবে। আমি কাল রাতেই মদনকে শেষ করতে যেতাম, কিন্তু কাল রাতে আপনি আর অজিতবাবু মদনের ঘরের আশেপাশে অনেকক্ষণ পায়চারি করছিলেন। আমি ঘর থেকে বেরোনোর সুযোগ পাইনি, তাই আমি জানলা দিয়ে বাইরে ওঁত পেতে থাকা আমার আশরাফকে সংকেত দিই। আশরাফ তখন নিরুপায় হয়ে পেছনের রাস্তা দিয়ে এসে মদনকে ডেকে নিয়ে চণ্ডী মণ্ডপের কোণে খুন করে। আজ অমাবস্যার রাতে আমাদের এই বাক্স নিয়ে নেপালে পালিয়ে যাওয়ার কথা ছিল, আর গ্রামের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই আশরাফ পুকুরে বীজ দেওয়া আর ধান খেতে আগুন লাগানোর কাজগুলো করেছিল। চারুবালা ব্যোমকেশের চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, আমরা কোনো অপরাধ করিনি বক্সিবাবু। এই সম্পত্তি, এই রাজবাড়ির দেওয়ানি বাক্স সব আমার আর আশরাফের পাওনা ছিল। আমরা আমাদের অধিকার কেড়ে নিয়েছি। অনিন্দ নিজের মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। ওর আদরের পিসিমা যে এত বড় একটা রক্ত পিপাসু খুনি হতে পারেন, তা ওনার কল্পনার বাইরে ছিল। দারোগা শশাঙ্কবাবু আর এক মুহূর্ত নষ্ট করলেন না। কনস্টেবল, হাত করা পড়াও দুজনকে। রায়বাড়ির এই দেওয়ানি বাক্স আর মায়ের খড়গ দুটোই এখন থানায় যাবে প্রমাণের জন্য। আশরাফ আলী এবং চারুবালা উভয়ের হাতেই লোহার কড়া পড়ল। যখন পুলিশ তাদের টেনে নিয়ে সিংহদুয়ারের দিকে এগিয়ে গেল, চারুবালা একবারও পেছন ফিরে তাকালে না। ওর চোখ জুড়ে তখন শুধু এক আদিম আক্রোশ আর পরাজয়ের শূন্যতা। দুপুরের দিকে রায়চৌধুরী বাড়িটা যেন কিছুটা শান্ত হলো। আকাশ পরিষ্কার হয়ে এক চিলতে রোদের আলো এসে পড়ল চণ্ডী মণ্ডপের সেই ধ্বংসস্তূপের ওপর। ব্যোমকেশ আর আমি আমাদের মালপত্র গুছিয়ে নিয়ে নিচে নামলাম। অনিন্দ আর অমরেন্দ্রনাথ বাবু আমাদেরকে বিদায় জানাতে এলেন। গাড়িতে ওঠার আগে ব্যোমকেশ অনিন্দর পিঠে হাত রেখে বলল, অনিন্দ, মানুষের ভেতরের লোভ আর আক্রোশ যখন হিংস্র হয়ে ওঠে, তখন মায়ের খড়গ নিজেই অপরাধীর হাত দিয়ে নিজের বিচার সম্পূর্ণ করে। ভালো থেকো। গাড়িটা যখন শীতলকুচির মাটির রাস্তা ধরে স্টেশনের দিকে রওনা দিল, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ব্যোমকেশ পকেট থেকে চুরুটটা বের করে দেশলাই দিয়ে জ্বালল সেটা। ব্যোমকেশ, খড়ম পায়ে হাঁটার সেই লজিক, চারুবালার হাতের কাটার দাগ আর তোমার ওই একা একা করা তদন্ত, এই তিনটে জিনিস তুমি যদি ঠিক সময়ে না মেলাতে না, তবে আজকে হয়তো রায়চৌধুরী বাড়ির রহস্যটা উদ্ঘাটন হতোই না। ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া জানলা দিয়ে বাইরে উড়িয়ে দিয়ে ম্লান হাসল। অজিত,
সত্য কখনো চাপা থাকে না। মানুষ যত বড়ই নিখুঁত অভিনয়ের খোলস পড়ুক না কেন, প্রকৃতির নিয়মে কোথাও না কোথাও একটা ছোট্ট খুঁত সে রেখে যায়। সত্যান্বেষীর কাজ শুধু সেই খুঁতটুকু খুঁজে বের করা। শালবনের মাথা পেরিয়ে আমাদের গাড়িটা তখন স্টেশনের দিকে এগিয়ে চলল, আর পেছনে পড়ে রইল রায়চৌধুরী বাড়ির ৩৫ বছরের পুরনো সেই রক্তাক্ত খড়গের ইতিহাস। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।